আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা নগ্নবীজি আবৃতবীজি আর হচ্ছে টিস্যু চ্যাপ্টার এই ২টা চ্যাপ্টার পড়াবো। ২টা চ্যাপ্টারে মোটামুটি ভালো এমসিকিউ আছে। অলরেডি আমাদের আজকে কিন্তু ৪ নাম্বার ক্লাস। আমরা ৮ নাম্বার অধ্যায় পর্যন্ত আজকে পড়ে ফেলবো। ১২টা অধ্যায়ের মধ্যে আমাদের ৮টা অধ্যায় আজকে হয়ে যাবে। আর বাকি থাকবে ৪টা অধ্যায়। আগামীকালকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আগামীকালকে কিন্তু উদ্ভিদ শারীরতত্ত্বে যে চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টার এমসিকিউ সলভ করাবো। আমার সাথে সাথে সবাই সলভ করে ফেলতেছো না? আমাদের প্রি মেডিকেল কোর্সের ক্লাস ছিল, এর জন্য ক্লাস শুরু করতে একটু দেরি হয়েছে। আজকে কালকেও একটু দেরি হতে পারে। প্রি মেডিকেল কোর্সের ক্লাসটা শেষ হইলে তারপরে এটা শুরু করি। একই স্টুডিওতেই তো ক্লাস হয়, এর জন্য হচ্ছে তোমার একটা ক্লাস শেষ হলে একটা ক্লাস শুরু হয়। তো আমরা এখন শুরু করব হচ্ছে তোমার নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারটা। সবাই দ্রুত জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবাই দ্রুত জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমরা শুরু করেছিলাম দেখছো কতজন মিলে, শেষ হইতে হইতে কিন্তু আস্তে আস্তে মানুষের সংখ্যা কমতে থাকে। এইটাই হচ্ছে ডেডিকেশন। এই ডেডিকেশন সবার ভিতরে থাকে না। শেষ পর্যন্ত যারা ক্লাসগুলো কমপ্লিট করতে পারবা তারা লাভবান। এবং আমরা কিন্তু প্রতিদিন তোমাদের জন্য আমাদের যে বইয়ের ব্যাখ্যা সহ যে প্রশ্নের উত্তরগুলো আছে সেটাও কিন্তু তোমাদের প্রতিদিন প্রোভাইড করে দিচ্ছি। তার মানে তুমি কিন্তু প্রতিদিন এই পড়াগুলো পড়ে ওই ছবিগুলো যখন আপলোড দেওয়া হয় সেটা রিভিশন দিয়ে দিতে পারো। এছাড়া আমাদের বইগুলো তোমাদের যাদের কাছে আছে, আমাদের বইগুলোতে তো ব্যাখ্যা আছে, তোমরা জানো। এই যে এই বইগুলো থেকে আমি মূলত পড়াচ্ছি, এটা আমাদের বই। তো আমাদের বইগুলোতে আমরা ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যাদের কাছে আমাদের এই বইগুলো আছে তারা কিন্তু বইগুলো থেকেই পড়ে ফেলতে পারবা, বইগুলো মার্ক করে করে সুন্দর করে পড়ে ফেলতে পারো। ওকে, তাহলে এখানে আজকে আমরা শুরু করি। চলো, আমাদের প্রথম প্রশ্নটা কি দেখো তো। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? আমরা জানি দুইটা গোত্র নিয়ে আমাদের বটানি বইতে পড়াশোনা আছে। একটা হচ্ছে পোয়াইসি আর এটা হচ্ছে মালভেসি। তো মালভেসি গোত্রের বৈশিষ্ট্যের মধ্যে তোমরা দেখবা মালভেসি গোত্রের অমরাবিন্যাস অক্ষীয়, মালভেসি গোত্রের মিউসিলেট জাতীয় পদার্থ পাওয়া যায়। এবং সেখানে তোমরা একটা কথা পাবা, এই গোত্রের পরাগরেণুটা বৃহৎ এবং কণ্টকিত। এই গোত্রের পরাগরেণুটা কীরকম? এই গোত্রের পরাগরেণুটা বৃহৎ এবং কণ্টকিত। এটা অ্যান্সারটা তাহলে কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে মালভেসি। কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? উত্তর হবে মালভেসি। মালভেসি গোত্রের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। সাইকাসের বৈশিষ্ট্য কোনটা? সাইকাসের বৈশিষ্ট্য গর্ভাশয়, ফুলে গর্ভাশয় নেই, হ্যাঁ ঠিক আছে। কোরালয়েড মূল বিদ্যমান, এটাও ঠিক আছে। ফল হয় না, ফল হয় না, ফল তো সাইকাসে হয় না, তাই না? তা যেহেতু গর্ভাশয় নাই তাহলে তো ফল হবেই না। দ্যাট মিনস আমাদের ১ আর ২ হবে উত্তর। কি হবে? ১ আর ২ হবে। আমরা এখন হাসান স্যারের বইটা সলভ করতেছি। হাসান স্যারের বইয়ে নগ্নবীজির প্রশ্নগুলো সলভ করছি। সোনালি এমন একটি ফুল দেখতে পেল যে ফুলে পরাগধানী সর্বমুখ এবং গর্ভমুণ্ড পক্ষল। সোনালি এমন একটি ফুল দেখতে পেল যে ফুলে পরাগধানী সর্বমুখ এবং গর্ভমুণ্ড পক্ষল। আচ্ছা, যেটা দেখতে পাইছে সর্বমুখ, এটা হচ্ছে পোয়াইসির বৈশিষ্ট্য। তো পোয়াইসির বৈশিষ্ট্যতে আমরা জানি যে অমরাবিন্যাস মূলীয় হয় এবং পুষ্প বিন্যাস হচ্ছে স্পাইকলেট হয়। পুষ্প বিন্যাসটা কীরকম হয়? পুষ্প বিন্যাসটা হচ্ছে স্পাইকলেট হয়। তাহলে আমাদের এটার অ্যান্সারটা কি হবে বলো তো তোমরা আমাকে। এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা কিন্তু পুষ্প পেরিগাইনাস হয় না, পুষ্প পেরিগাইনাস হয় না, বুঝছো? পেরিগাইনাস মানে গর্ভকোটি পুষ্প, তো গর্ভকোটি পুষ্প আমরা দেখতে পাই না, পুষ্প পেরিগাইনাস হয় না। তাহলে এটা ১ আর ২ হবে। ১ আর ২ অর্থাৎ আমরা জানি পোয়াইসি গোত্রের অমরাবিন্যাসটা হচ্ছে মূলীয় হয়। পোয়াইসি গোত্রের অমরাবিন্যাস মূলীয় আর মালভেসি গোত্রের হচ্ছে অক্ষীয়। দুইটা কথা অনেক ইম্পর্টেন্ট। পুষ্প বিন্যাসটা স্পাইকলেট ধরনের হয়, এই দুইটা ঠিক আছে। তার মানে ১ আর ২ হবে। ১ আর ২। উল্লেখিত ফুল বিশিষ্ট উদ্ভিদের সাথে অঙ্গ সংস্থানে সর্বাধিক মিল আছে কোনটার? সর্বাধিক মিল আছে হচ্ছে, যেহেতু পোয়াইসি গোত্র তাহলে তো অরাইজা সেটিভারই মিল আছে। পোয়াইসি গোত্র যেহেতু, মালভেসি বললে আমরা হিবিস্কাস রোজা সাইনেসিসের কথা বলতে পারতাম, কারণ মালভেসির এক্সাম্পলের মধ্যে আমরা জবা দেখতে পাই, হিবিস্কাস রোজা সাইনেসিস দেখতে পাই। কিন্তু যদি আমরা বলি যে পোয়াইসি গোত্র তাহলে কিন্তু অরাইজা সেটিভা। পোয়াইসির এক্সাম্পলে আমরা কি দেখতে পাবো? পোয়াইসির এক্সাম্পলে কিন্তু আমরা ওরাইজা সেটিভা দেখতে পাই। পোয়াইসির এক্সাম্পলে আমরা ওরাইজা সেটিভা। ওরাইজা সেটিভা কার বৈজ্ঞানিক নাম বাচ্চারা? ওরাইজা সেটিভা কার বৈজ্ঞানিক নাম? ওরাইজা সেটিভা কিন্তু আমাদের ধানের বৈজ্ঞানিক নাম, চালের বৈজ্ঞানিক নাম। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজা সেটিভা। ব্রাসিকা নেপাস এটা সরিষার বৈজ্ঞানিক নাম, ব্রাসিকা নেপাস সরিষার বৈজ্ঞানিক নাম। তো এখানে যে কয়েকটা আছে একটু দেখলা, তাহলে আমাদের হাসান স্যার এগুলো সলভ হয়ে গেছে। হাসান স্যারের পরে আমরা এখন কোনটা সলভ করব? হাসান স্যারের পরে এখন আমরা সলভ করব হচ্ছে আজমল স্যারের প্রশ্ন। হাসান স্যারের পরে আজমল স্যারের প্রশ্নগুলো চলো আমরা সলভ করে ফেলি।
আজমল স্যারের প্রশ্ন হচ্ছে এবার আমরা আজমল স্যারের প্রশ্নগুলো সলভ করে ফেলবো। হাসান স্যারের পরে এখন আজমল স্যারের বইতে কি বলছে আমরা দেখি। নগ্নবীজি চ্যাপ্টারে নগ্নবীজি কিন্তু দিনিশেক ঘটে। আমরা জানি যে দিনিশেক যে বৈশিষ্ট্যটা, এই দিনিশেক বৈশিষ্ট্যটা মূলত আবৃত বীজির বৈশিষ্ট্য। দিনিশেক বৈশিষ্ট্যটা মূলত কাদের? দিনিশেক বৈশিষ্ট্যটা মূলত আবৃত বীজির বৈশিষ্ট্য। কিন্তু নগ্নবীজিতে দিনিশেক ঘটে কোনটিতে বলছেন? নগ্নবীজি কিন্তু দিনিশেক ঘটে। নগ্নবীজিতে একটা ব্যতিক্রম আছে যেটাতে দিনিশেক ঘটে, সেটা হচ্ছে এফেড্রা। এফাইড্রাতে দিনিশেক ঘটে এবং এফাইড্রা দিয়ে আমাদের শ্বাসকষ্টের ওষুধ এফেড্রিন তৈরি করা হয়, তোমরা জানো। এফাইড্রাতে দিনিশেক ঘটে। দিনিশেক কোথায় ঘটে? দিনিশেক বৈশিষ্ট্যটাই হচ্ছে আবৃত বীজির বৈশিষ্ট্য। দিনিশেক বৈশিষ্ট্যটাই হচ্ছে আবৃত বীজির বৈশিষ্ট্য। কিন্তু এফাইড্রাতে দিনিশেক ঘটে। এফাইড্রাতে কি ঘটে? এফাইড্রাতে দিনিশেক ঘটে। দিনিশেক হচ্ছে দুইবার নিষেক। আমরা জানি আমাদের তোমার ডিম্বাণুর সাথে প্রথম পুংগেমিট একের মিলন ঘটে, সেটা হচ্ছে জাইগোট তৈরি হয়, সেটাকে নিষেক বলা হয়। কিন্তু পুংগেমিট দুয়ের সাথে যখন সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন ঘটে, ত্রিমিলন বলে সেটাকে, সেখানে তোমার সেটাকে দ্বিনিষেক বলে। তোমরা যখন 10 নম্বর অধ্যায় পড়বা উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে দ্বিনিষেক কথাটা পাবা। উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে কিন্তু দ্বিনিষেক কথাটা আছে। নগ্নবীজি কিন্তু দ্বিনিষেক ঘটে কোনটিতে? এফাইড্রাতে। নগ্নবীজি কিন্তু দ্বিনিষেক ঘটে কোনটিতে? এফাইড্রাতে দ্বিনিষেক ঘটে। সাইকাসের মূলে বাস করে কোনটা? সাইকাসের মূলে দুইটা ব্যাকটেরিয়া বাস করে, যেগুলোকে সায়ানোব্যাকটেরিয়া বলা হয়, নষ্টকার অ্যানাবেনা। এরা হচ্ছে সাইকাসের প্রধান মূলটাকে নষ্ট করে কোরালয়েড মূল তৈরি করে। সাইকাসের প্রধান মূলটাকে নষ্ট করে কোরালয়েড মূল তৈরি করে হচ্ছে এই নষ্টকার অ্যানাবেনা। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 2 আর 3। সাইকাসের মূলে অবস্থান করে কোনটা? সাইকাসের মূলে অবস্থান করে নষ্টকার অ্যানাবেনা। পোয়াইসি গোত্রের পুষ্পবিন্যাসটা কীরকম? আমরা কিন্তু একটু আগে একটা সলভ করে আসছি। পোয়াইসি গোত্রের পুষ্পবিন্যাসটা হচ্ছে স্পাইকলেট ধরনের। পোয়াইসি গোত্রের পুষ্পবিন্যাসটা হচ্ছে স্পাইকলেট ধরনের। পোয়াইসি গোত্রের বিন্যাসটা একদম ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। পোয়াইসি গোত্রের পুষ্পবিন্যাসটা হচ্ছে স্পাইকলেট ধরনের। পোয়াইসি গোত্র একবীজপত্রী গোত্র, এটার পুষ্পবিন্যাসটা কীরকম? পোয়াইসি গোত্রের পুষ্পবিন্যাসটা কীরকম বলো তো? পোয়াইসি গোত্রের পুষ্পবিন্যাসটা কিন্তু স্পাইকলেট ধরনের। এটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা পোয়াইসি গোত্রের আরও কিছু বৈশিষ্ট্য পড়তে পারি। পোয়াইসি গোত্রের স্পাইকলেট ধরনের, পোয়াইসি গোত্রের পরাগধানী সর্বমুখ, পোয়াইসি গোত্রের ফল হচ্ছে ক্যারিওপসিস, পোয়াইসি গোত্রের অমরা বিন্যাসটা হচ্ছে অম্লীয়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পড়ে ফেলবো ভালো করে। তাহলে মালভেসির বৈশিষ্ট্য পড়বা, পোয়াইসির বৈশিষ্ট্য পড়বা। মালভেসি আর পোয়াইসির বৈশিষ্ট্য খুব ভালো করে আমাদের পড়ে রাখা দরকার। মালভেসির বৈশিষ্ট্য এবং পোয়াইসির বৈশিষ্ট্য আমরা খুব ভালো করে পড়ে রাখবো। ওকে, তারপরে আমরা দেখি কি আছে আমাদের। তারপরে হচ্ছে এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটাতে কি বলছে? উদ্দীপকের চিত্রটি কোন ধরনের অমরা বিন্যাস? এটা যেহেতু একদম কর্নারের দিকে, তাহলে প্রান্তীয়। হ্যাঁ, এক প্রান্তে অবস্থান করতেছে, তাহলে প্রান্তীয়। এটা কোন ধরনের অমরা বিন্যাস? এটা হচ্ছে প্রান্তীয়। উপরে অমরা বিন্যাস কোথায় দেখা যায়? প্রান্তীয় হচ্ছে আমরা দেখতে পাই মার্জিনাল। প্রান্তীয় বা এক প্রান্তীয়র এক্সাম্পল হচ্ছে মার্জিনালের এক্সাম্পল। আমরা এটা মনে রাখবো, মর্জিনা আপার সিম মোটর। মর্জিনা আপার সিম মোটর কি মনে রাখবা? মার্জিনালের এক্সাম্পল, মার্জিনাল বা প্রান্তীয়র এক্সাম্পল মর্জিনা আপার সিম মোটর। 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 মর্জিনা দিয়ে হচ্ছে মার্জিনাল, মর্জিনা দিয়ে হচ্ছে মার্জিনাল, আপা দিয়ে হচ্ছে অপরাজিতা। মর্জিনা দিয়ে হচ্ছে মার্জিনাল, আপা দিয়ে হচ্ছে অপরাজিতা, সিম দিয়ে হচ্ছে সিম, আর মোটর দিয়ে হচ্ছে মোটর। তাহলে মার্জিনাল বা প্রান্তীয়র এক্সাম্পল কোনটা? মার্জিনাল বা প্রান্তীয় অমরা বিন্যাসের এক্সাম্পল হচ্ছে অপরাজিতা, সিম আর মোটর। তাহলে অ্যান্সারটা কি হবে? মোটর হবে। এখানে অ্যান্সারটা মোটর হবে। একবীজপত্রী উদ্ভিদ, এখানে কোনটা একবীজপত্রী উদ্ভিদ আছে? হচ্ছে ওরাইজাস সেটিভা, ধান, এটা একবীজপত্রী। গসিফিয়াম হার্বেসিয়াম না, এটা একবীজপত্রী না। তারপর হচ্ছে সিনোডন ড্যাকটাইলন, সাইনোডন বা সিনোডন ড্যাকটাইলন, এই দুইটা হতে পারে। তাহলে 1 আর 3 হবে আমাদের, 1 আর 3 হবে। অ্যান্সার হচ্ছে গ হবে, 1 আর 3, অ্যান্সারটা হচ্ছে গ হবে। তাহলে আমাদের আজমল স্যারের প্রশ্ন কিন্তু আমরা অলরেডি সবগুলাই সলভ করে ফেললাম। আজমল স্যারের পরে এখন আমরা চলে যাব, কোথায়? এখন আমরা পড়বো হচ্ছে আলিম স্যারের প্রশ্ন। আজমল স্যারের পরে এখন আমরা আলিম স্যারের প্রশ্নতে চলে যাই। আলিম স্যারের প্রশ্ন সংখ্যা কিন্তু একটু বেশি আছে আমাদের। চলো আলিম স্যারের কী কী প্রশ্ন আছে দেখি। নিচের কোনটিকে পাম ফান্ড বলা হয়? গতকালকে আমরা পড়ছি সানফান্ড। সানফান্ড বলা হয়েছে টেরিসকে সানফান্ড বলা হয়, সাইকাসকে পাম ফান্ড বলা হয়। টেরিসকে সানফান্ড বলা হয়, সাইকাসকে পাম ফান্ড বলা হয়। যদিও বইতে ভুল উত্তর দেওয়া আছে, বইতে দেওয়া আছে পাইনাস, কিন্তু আমাদের উত্তরটা কি হবে? বইতে দেওয়া আছে পাইনাস, কিন্তু আমাদের উত্তরটা হবে সাইকাস। মেইনলি আমাদের সানফান্ড বলা হয় টেরিসকে, আর পাম ফান্ড বলা হয় সাইকাসকে।
কারণ পাম ফার্ন হচ্ছে সাইকাস, পাম গাছের সাথে মিল আছে আর কি বৈশিষ্ট্য। কোরালয়েড মূলে বাস করে কোনটা? কোরালয়েড মূলে আমরা জানি যে নষ্টকারী অ্যানাবেনা বাস করে। কোরালয়েড মূল হচ্ছে মেইন মূলটা নষ্ট হয়ে, প্রধান মূলটা নষ্ট হয়ে বিক্ষিপ্ত আকারে একদম তোমার এব্রো টাইপের একটা মূল তৈরি হয়, ওইটাকে বলা হয়েছে কোরালয়েড মূল। কোরালয়েড মূলে হচ্ছে নষ্টকার অ্যানাবেনা আছে। কোরালয়েড মূলে কি আছে? কোরালয়েড মূলে হচ্ছে নষ্টকার অ্যানাবেনা আছে। কোরালয়েড মূলে কি আছে বলো তো? কোরালয়েড মূলে কোনটা দেখতে পাওয়া যায়? কোন ব্যাকটেরিয়া আছে? নষ্টকার অ্যানাবেনা আছে। কোরালয়েড মূলে কোন ধরনের ব্যাকটেরিয়া আছে? কোরালয়েড মূলে নষ্টকার অ্যানাবেনা নামক ব্যাকটেরিয়া থাকে, এটা ভালো করে মনে রাখো। সায়ানোব্যাকটেরিয়া। কোরালয়েড মূলে নষ্টকার অ্যানাবেনা থাকে, এটা শৈবালিস্ত তৈরি করে। কোরালয়েড মূলে নষ্টকার অ্যানাবেনা থাকে। ধানের পুষ্পবিন্যাস কোন ধরনের? ধানেরটা আমরা একটু আগে পড়লাম একবীজপত্রী পুষ্পবিন্যাস। একবীজপত্রীর পুষ্পবিন্যাস কিন্তু স্পাইকলেট ধরনের ছিল, তাই না? একবীজপত্রীর পুষ্পবিন্যাসটা কিরকম ছিল একটু আগেই কিন্তু পড়ছো তোমরা। একবীজপত্রীর পুষ্পবিন্যাসটা কিরকম ছিল? একবীজপত্রীর পুষ্পবিন্যাসটা ছিল স্পাইকলেট ধরনের, স্পাইকলেট ধরনের। এটা একটু আগে রিপিট হয়েছে প্রশ্ন। জবার অমরাবিন্যাস কিরকম? জবার অমরাবিন্যাস হচ্ছে অক্ষীয়। জবা হচ্ছে মালভেসি গোত্র, মালভেসি গোত্রের অমরাবিন্যাস কিন্তু অক্ষীয় হয়ে থাকে। মালভেসি গোত্রের অমরাবিন্যাস অক্ষীয় হয়ে থাকে। মালভেসির বৈশিষ্ট্য পড়ছো তোমরা। আর পোয়াইসি হচ্ছে মূলীয় হয়ে থাকে। এক প্রান্তীয় মার্জিনাল তো পড়লামই আমরা, তাই না? বহু প্রান্তীয় মনে রাখা যায় বহু লাশ কথাটা দিয়ে। তোমাদের এক্সাম্পল আছে মনে হয় বইতে, বহু প্রান্তীয় এক্সাম্পলও আছে দেখবা। ল দিয়ে হচ্ছে লাল পাতা, স দিয়ে মানে শশা, এক্সাম্পল দেখো বহুপ্রান্তীয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের পোয়াইসি গোত্রের এক্সাম্পল। পোয়াইসি গোত্রের পরাগধানী তো সর্বমুখ, পোয়াইসি গোত্রের পরাগধানী সর্বমুখ, এটাই হবে অ্যান্সার। পোয়াইসি গোত্রের বৈশিষ্ট্য দেখো, পুষ্পবিন্যাস স্পাইক না, স্পাইক তো রজনীগন্ধা, স্পাইক না, পুষ্পবিন্যাসটা হচ্ছে স্পাইকলেট ধরনের, পুষ্পবিন্যাসটা স্পাইকলেট ধরনের, গুল্ম জাতীয় না, এগুলো একদম হচ্ছে বিরত উদ্ভিদ মনে হয়। ফল হচ্ছে ক্যাপসিউল না। পোয়াইসি গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে পরাগধানী সর্বমুখ। পোয়াইসি গোত্রের বৈশিষ্ট্য কীরকম? পোয়াইসি গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে পরাগধানী সর্বমুখ। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে সাইকাসের ইস্টোবিলাস বা স্টামিনেট। সাইকাসের ইস্টোবিলাস, পুং ইস্টোবিলাস আর কি। পুং ইস্টোবিলাস বা পুং কোণ বা পুং স্টামিনেট কি দ্বারা তৈরি হয়? এটা হচ্ছে পুং রেণুপত্র দ্বারা তৈরি হয়। পুং ইস্টোবিলাস বা পুং কোণ বা কি দিয়ে তৈরি হয়? পুং ইস্টোবিলাস বা পুং কোণ কি দ্বারা তৈরি হয়? পুং রেণুপত্র দিয়ে তৈরি হয়। পুং ইস্টোবিলাস বা পুং কোণ কি দ্বারা তৈরি হয়? পুং রেণুপত্র দিয়ে তৈরি হয়। এটা আমরা পড়ছি। তারপর আমরা দেখি জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কয়টা? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কয়টা? জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা হচ্ছে 5টা। জবা ফুলের দলমণ্ডল দল 5টা, গর্ভাশয় বা স্ত্রী কেশর গর্ভাশয় হচ্ছে 5টা গর্ভাশয়, বুঝছো? বৃতীয় 5টা, উপবৃতীয় 5টা, গর্ভাশয় 5টা। 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 তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কয়টা? জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা হচ্ছে 5টা। জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কয়টা? জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা মানে গর্ভাশয়ের সংখ্যা কয়টা? স্ত্রী কেশর তো আর ওরকম করে পুং কেশরের মতো থাকে না, গর্ভাশয় আর কি। কয়টা? 5টা। বৃতীয় 5টা। কোন প্রজাতির সাইকা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে দেখা যায়? চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে জন্মগ্রহণ করে এমনিই আছে আর কি, কেউ বুনে নাই, কেউ লাগায় নাই। এইটা হচ্ছে তোমার সাইকাস পেকটিনাটা। সাইকাস পেকটিনাটা, সাইকাস সার্সিনালিস আর সাইকাস রিভুলাটা হচ্ছে বাগানে লাগানো হয়। সাইকাস সার্সিনালিস আর সাইকাস রিভুলাটা দেখবা বাগানে লাগানো হয়। সার্সিনালিস আর রিভুলাটা বাগানের শোভাবর্ধনের জন্য আলাদা করে লাগানো হয়। বাগানে দেখি না আমরা সুন্দর করে অনেকগুলো গাছ একদম এরকম এরকম করে আছে, এরকম এরকম করে পাতাগুলো থাকে, খেয়াল করছো? ওইটা সাইকাস সাইকাস রিভুলাটা আর সাইকাস সার্সিনালিস। তবে আমরা সাইকাস পেকটিনাটা দেখতে পাই হচ্ছে পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাইকাস পেকটিনাটা দেখতে পাওয়া যায়। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাইকাস পেকটিনাটা দেখতে পাওয়া যায়। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোনটা দেখতে পাওয়া যায়? সাইকাস পেকটিনাটা। সাইকাসের পুংষ্টবিলাসের দৈর্ঘ্য কতটুকু? সাইকাসের পুংষ্টবিলাসের দৈর্ঘ্য কতটুকু? সাইকাসের পুংষ্টবিলাসের দৈর্ঘ্যটা মুখস্থ করে ফেলবা, এটা 50 সেন্টিমিটার। সাইকাসের পুংষ্টবিলাসের দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। সাইকাসের পুংষ্টবিলাসের দৈর্ঘ্য কত? 50 সেন্টিমিটার। সাইকাসের ডিম্বাণু সৃষ্টি হয় কোন অংশ থেকে? সাইকাসের ডিম্বাণু সৃষ্টি হয় কোন অংশ থেকে? ডিম্বাণু, ডিম্বাণু তো তোমার আর্কিগোনিয়াম থেকে সৃষ্টি হবে। সাইকাসের ডিম্বাণু সৃষ্টি হয় কোথায় থেকে? সাইকাসের ডিম্বাণু সৃষ্টি হয় হচ্ছে আর্কিগোনিয়াম থেকে। ডিম্বাণু ক্ষেত্রে ডিম্বাণু রিলেটেড কিছু বা স্ত্রী রিলেটেড কিছু, এটা তো স্ত্রীর অঙ্গ জননাঙ্গ আর্কিগোনিয়াম, এটা
অনুন্নত উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি যে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ, অ্যান্থেরিডিয়াম হচ্ছে পুং জননাঙ্গ, এটা দেখতে পাই আমরা। এরপরে পৃথিবীর সবচেয়ে বয়স্ক উদ্ভিদ কোনটা? পৃথিবীর সবচেয়ে বয়স্ক উদ্ভিদ হচ্ছে ব্রিসল কোন পাইন। পৃথিবীর সবচেয়ে বয়স্ক উদ্ভিদ ব্রিসল কোন পাইন। আর সেকোয়াস এম্পারভিয়েন্স হচ্ছে তোমার সবচেয়ে বড়, সেকোয়াস এম্পারভিয়েন্স সবচেয়ে বড়। আর সবচেয়ে উঁচু বললে কোস্ট রেডউড হবে, সবচেয়ে উঁচু বললে কোস্ট রেডউড হবে। তাহলে আমরা এখানে দেখতে পাই একই রকম দুটা প্রশ্ন দেখতে পাচ্ছ। পৃথিবীর সবচেয়ে বয়স্ক উদ্ভিদ হচ্ছে ব্রিসল কোন পাইন। পৃথিবীর সবচেয়ে বয়স্ক উদ্ভিদ কোনটা? পৃথিবীর সবচেয়ে বয়স্ক উদ্ভিদ হচ্ছে ব্রিসল কোন পাইন। এটা চলে আসতে পারে পরীক্ষাতে এই দুটা থেকে একটা। পৃথিবীর সবচেয়ে বয়স্ক উদ্ভিদ আছে কোনটা? পৃথিবীর সবচেয়ে বয়স্ক উদ্ভিদ আছে কোনটা? পৃথিবীর সবচেয়ে বয়স্ক উদ্ভিদ কোনটা? ব্রিসল কোন পাইন। পৃথিবীর সবচেয়ে বয়স্ক উদ্ভিদ হচ্ছে ব্রিসল কোন পাইন। পৃথিবীর সবচেয়ে উঁচু ও বড় উদ্ভিদ কোনটা? পৃথিবীর সবচেয়ে উঁচু ও বড় উদ্ভিদ হচ্ছে কোস্ট রেড ওড। পৃথিবীর সবচেয়ে উঁচু ও বড় উদ্ভিদ হচ্ছে কোস্ট রেড ওড। পৃথিবীর সবচেয়ে উঁচু ও বড় উদ্ভিদের নাম কি? পৃথিবীর সবচেয়ে উঁচু ও বড় উদ্ভিদের নাম হচ্ছে কোস্ট রেড ওড। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বীজযুক্ত উদ্ভিদ কোনটা? পৃথিবীর সবচেয়ে প্রাচীন বীজযুক্ত উদ্ভিদ যদি বলা হয় তাহলে গিঙ্গো বিলোবা। গিঙ্কো বিলোবা, গিঙ্কো বিলোবা বা গিঙ্গো বিলোবা। গিঙ্কো বিলোবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বীজযুক্ত উদ্ভিদ। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বীজযুক্ত উদ্ভিদের নাম হচ্ছে গিঙ্কো বিলোবা, সবচেয়ে প্রাচীন বীজযুক্ত উদ্ভিদ। এটা সামান্য পরিবর্তন সহ পৃথিবীতে এখনো টিকে আছে। এটা তোমার হচ্ছে ভীষণভাবে পরিবেশের দূষণ, রোগ ও পোকামাকড় বিরোধী। আর তারপর নিচের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি কোরালয়েড মূলে বিদ্যমান? একটু আগেই পড়ছি আমরা। নিচের কোনটাতে কোরালয়েড মূল বিদ্যমান? সাইকাস পেকটিনাটাতে কোরালয়েড মূল বিদ্যমান। সাইকাসের ক্ষেত্রে আমরা কোরালয়েড মূল দেখতে পাই, সেক্ষেত্রে সাইকাস পেকটিনাটার ক্ষেত্রে কোরালয়েড মূল বিদ্যমান। নিচের কোনটার ক্ষেত্রে কোরালয়েড মূল বিদ্যমান বলো তো? নিচের কোনটার ক্ষেত্রে কোরালয়েড মূল বিদ্যমান? সাইকাস পেকটিনাটার ক্ষেত্রে কোরালয়েড মূল বিদ্যমান। সাইকাস পেকটিনাটার ক্ষেত্রে কোরালয়েড মূল বিদ্যমান। সাইকাসের মেগাস্পোরোফিলের দৈর্ঘ্য কত? সাইকাসের মেগাস্পোরোফিলের দৈর্ঘ্য কত বলো তো? সাইকাসের মেগাস্পোরোফিলের দৈর্ঘ্য কত? সাইকাসের মেগাস্পোরোফিলের দৈর্ঘ্য কত? এইটা হচ্ছে তোমার 15 থেকে 20 সেন্টিমিটার। 15 থেকে 20 সেন্টিমিটার। সাইকাসের মেগাস্পোরোফিলের দৈর্ঘ্য কত? 15 থেকে 20 সেন্টিমিটার। সাইকাসের মেগাস্পোরোফিলের দৈর্ঘ্য কত? 15 থেকে 20 সেন্টিমিটার। কোন যুগে সাইকাস উদ্ভিদের ব্যাপক বিস্তৃতি ঘটেছিল? কোন যুগে সাইকাস উদ্ভিদের ব্যাপক বিস্তৃতি ঘটেছিল আমাকে বলো। কোন যুগে? এটা হচ্ছে জুরাসিক যুগে সাইকাস উদ্ভিদের ব্যাপক বিস্তৃতি ঘটেছিল। জুরাসিক যুগে কিন্তু প্রচুর ডাইনোসর ছিল, তোমরা জানো। জুরাসিক যুগে কিন্তু প্রচুর ডাইনোসর ছিল। তো সেই জুরাসিক যুগে সাইকাস উদ্ভিদের ব্যাপক বিস্তৃতি ঘটেছিল। জুরাসিক যুগেই সাইকাস উদ্ভিদের ব্যাপক বিস্তৃতি ঘটেছিল। সাইকাসের ব্যাপক বিস্তৃতি কখন ঘটেছিল? সাইকাসের ব্যাপক বিস্তৃতি ঘটেছিল জুরাসিকে লাইটিকোবডিক একটা স্নায়বিক রোগ, যেটা হচ্ছে তোমার অনেকটা পার্কিনসন ডিজিজের মতো, আলজাইমার, পার্কিনসন এই টাইপের ডিজিজের মতো হচ্ছে স্নায়বিক রোগ। এটা লাইটিকোবডিক মানে বডিটা কাঁপতে থাকে। লাইটিকোবডিক হচ্ছে কোন জাতীয় উদ্ভিদের খাবার ভক্ষণের সাথে জড়িত? যদি কেউ অনেক বেশি দিন ধরে টানা সাইকাস থেকে উৎপন্ন খাবার খেতে থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু লাইটিকোবডিক নামক একটা রোগ হতে পারে। লাইটিকোবডিক নামক রোগটা হতে পারে হচ্ছে তোমার, যদি তোমার লাইটিকোবডিক সাইকাসের থেকে উৎপন্ন রিলেটেড খাবার যদি কেউ প্রতিনিয়ত খেতে থাকে, সাইকাস থেকে স্টার্চ উৎপন্ন হয়, সেই স্টার্চ যদি কেউ প্রতিনিয়ত খেতে থাকে, তাহলে তার ক্ষেত্রে এই লাইটিকোবডিক রোগটা হতে পারে। নতুন একটা ইনফরমেশন জানলা। লাইটিকোবডিক একটা রোগ, যেটা অনেকটা পার্কিনসন ডিজিজের মতো, হাত পা অনেকটা কাঁপতে থাকে, স্নায়বিক রোগের মতো এটা একটা। তো এটা কেন হয়? এটা হচ্ছে তোমার সাইকাস থেকে তৈরি স্টার্চ যদি কেউ খায়, সাইকাস থেকে তৈরি স্টার্চ যদি কেউ প্রতিনিয়ত খেতে থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই রোগটা হতে পারে। সাইকাস থেকে উৎপন্ন স্টার্চ যদি কেউ প্রতিনিয়ত খেতে থাকে, তাহলে কিন্তু তার এই রোগটা হতে পারে। নিচের কোন উদ্ভিদে অস্থানিক মূল পাওয়া যায়? অস্থানিক মূল পাওয়া যায় অশ্বত্থ, পাকুড় আর বট, অশ্বত্থ, পাকুড় এই সকল গাছে অস্থানিক মূল পাওয়া যায়। বট, অশ্বত্থ, পাকুড় এই সকল গাছে কিন্তু আমরা অস্থানিক মূল দেখতে পাই। অস্থানিক মূল কোথায় পাওয়া যায়? বট, অশ্বত্থ, কেয়া বা পাকুড় গাছে অস্থানিক মূল পাওয়া যায়। বট, অশ্বত্থ, কেয়া এগুলাতে অস্থানিক মূল মানে হচ্ছে তোমরা বট গাছ দেখছো না? বট গাছের প্রধান মূলের বাইরেও অনেকগুলা মূল ঝুলতে থাকে না? আমার নানা বাড়িতে নানা বাড়ির আশেপাশে অনেক বট গাছ ছিল। ওইখানে আমরা দেখতাম অনেকগুলো হচ্ছে দড়ির মতো করে ঝুলতো, ওইখানে দোলনা খেলা যেত টান দিয়ে ধরে। তো বট, অশ্বত্থ, পাকুড় বা কেয়া গাছ এগুলাতে কিন্তু অস্থানিক মূল পাওয়া যায়। পেঁয়াজের কাণ্ড কোন ধরনের? পেঁয়াজটা দেখতে কিন্তু দেখো লাইটের মতো লাগে। তো মনে রাখবা, পেঁয়াজ আর রসুন হচ্ছে বাল্ব, আলু হচ্ছে টিউবার, গোল আলু টিউবার। পেঁয়াজ আর রসুন হচ্ছে বাল্ব। পেঁয়াজ আর রসুন কি বলো তো? 16 বি হবে। 16 কি বলছি? 16 কোন যুগে সাইকাসের ব্যাপক বিস্তৃতি কোথায় ঘটছিল?
সাইকাসের ব্যাপক বিস্তৃতি তো জুরাসিক আর ক্রিটেসিয়াস যুগে সাইকাসের ব্যাপক বিস্তৃতি হয়েছিল, বুঝছো? 280 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে জোরাসিক, এটা আলিম স্যারের বইতে জোরাসিক আর ক্রিস্টেসিয়াস আছে। তো তোমার বইতে দেখো কি আছে, যদি হাসান স্যারেতে আবার মেসোজিক দেখ ঝামেলা আছে আর কি, বুঝছো? এটা হচ্ছে জোরাসিক, আলিম স্যারের বইতে জোরাসিক দেওয়া। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম, আমাদের পেঁয়াজ হচ্ছে টিউবার আকৃতির, সরি বাল্ব আকৃতির, পেঁয়াজ বাল্ব আকৃতির আর আলু হচ্ছে টিউবার। পেঁয়াজ হচ্ছে বাল্ব আর আলু হচ্ছে টিউবার, পেঁয়াজ বাল্ব আর আলু হচ্ছে টিউবার। নিচের কোনটি গর্ভ শীর্ষ পুষ্প, অর্থাৎ গর্ভের শীর্ষে ফুল, গর্ভ শীর্ষ পুষ্প মানে গর্ভের শীর্ষে ফুল। এটা যদি গর্ভ হয় তাহলে এই শীর্ষে হচ্ছে ফুল, গর্ভের শীর্ষে ফুল আমরা কোথায় দেখতে পাই? গর্ভের নিচের গর্ভটা হচ্ছে তোমার ফলে পরিণত হয়, লাউ কুমড়া এগুলাতে দেখতে পাই না? গর্ভ শীর্ষ ফুল, দ্যাট মিনস গর্ভের শীর্ষে ফুল। গর্ভ শীর্ষ ফুল মানে গর্ভের শীর্ষে ফুল, গর্ভ শীর্ষ ফুল মানে গর্ভের শীর্ষে ফুল, গর্ভ শীর্ষ ফুল মানে গর্ভের শীর্ষে ফুল। এটা হচ্ছে আমাদের কুমড়া হবে। গর্ভ শীর্ষ ফুল মানে গর্ভের শীর্ষে ফুল, এটা অ্যান্সারটা কুমড়া হবে। গর্ভ শীর্ষ ফুল মানে গর্ভের শীর্ষে ফুল, এটা অ্যান্সারটা কুমড়া হবে। এরপর আমরা দেখতে পাই স্প্যাডিক্স পাওয়া যায় কোন উদ্ভিদে? স্প্যাডিক্স পাওয়া যায় কচুতে। স্প্যাডিক্স আমরা একটু আগে কিন্তু স্প্যাডিক্স নিয়ে অনেকগুলো প্রশ্নের অপশনেতে স্প্যাডিক্স দেখছিলা তোমরা। এই স্প্যাডিক্সটা কোথায় পাওয়া যায়? স্প্যাডিক্স পাওয়া যায় কচুতে। স্প্যাডিক্স কোথায় পাওয়া যায়? স্প্যাডিক্স পাওয়া যায় কচুতে, কচুতে স্প্যাডিক্স পাওয়া যায়। স্প্যাডিক্স হচ্ছে এক ধরনের পুষ্পবিন্যাস যেটা খাটো এবং রসালো মঞ্জুরি দণ্ডে অবিন্তক একলিঙ্গ ফুল উৎপন্ন হয় ওখানে। গোটা মঞ্জরি দণ্ডটি এক বা একাধিক বৃত্তাকার প্যাথি নামক আবরণ দিয়ে আবৃত থাকে। নারিকেল কচু কলা ইত্যাদি এগুলাতে, নারিকেল কচু কলা এগুলাতে আমরা স্প্যাডিক্স দেখতে পাই। এটা মনে রেখো, জাস্ট এত কঠিন করে পড়া দরকার নাই। নারিকেল কচু কলাতে স্প্যাডিক্স দেখতে পাওয়া যায়। নারিকেল কচু কলাতে কি দেখতে পাওয়া যায়? নারিকেল কচু কলাতে স্প্যাডিক্স দেখতে পাওয়া যায়। স্প্যাডিক্স কোথায় দেখতে পাওয়া যায়? নারিকেল কচু এবং কলাতে স্প্যাডিক্স দেখতে পাওয়া যায়। 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 স্প্যাডিক্স কচুতে দেখতে পাওয়া যায়। ক্যারিওপসিস ধরনের ফল পাওয়া যায় কোথায়? ক্যারিওপসিস ধরনের ফল পাওয়া যায় কোথায় বলো তো? ক্যারিওপসিস ধরনের ফল পাওয়া যায় ধান আর গমে। ধান গম ভুট্টা এগুলাতে ক্যারিওপসিস ধরনের, অর্থাৎ একবীজপত্রীতে ক্যারিওপসিস ধরনের ফল পাওয়া যায়। ক্যারিওপসিস ধরনের ফল কোথায় পাওয়া যায়? একবীজপত্রীতে ধান গম ভুট্টা এগুলাতে আমরা ক্যারিওপসিস ধরনের ফল দেখতে পাই। ধান গম ভুট্টাতে আমরা ক্যারিওপসিস ধরনের ফল দেখতে পাই। ক্যারিওপসিস ধরনের ফল কোথায় দেখতে পাওয়া যায়? ধান গম ভুট্টা, ধান গম ভুট্টাতে ক্যারিওপসিস ধরনের ফল দেখতে পাওয়া যায়। ধান গম ভুট্টাতে ক্যারিওপসিস ধরনের ফল দেখতে পাওয়া যায়। ক্যারিওপসিস ধরনের ফল কোথায় দেখতে পাওয়া যায়? ধান গম ভুট্টাতে। নগ্নবীজী উদ্ভিদে ফল হয় না কারণ বীজ ব্যক্ত অবস্থা থাকে, হ্যাঁ ঠিক আছে, বীজ বাইরের দিকে থাকে। গর্ভাশয় নাই, হ্যাঁ ঠিক আছে, গর্ভাশয় নাই। নিষেক ক্রিয়া হয় না বলে, না নিষেক হয়, বহির্নিষেক হয়, অন্তর্নিষেক না, বহির্নিষেক হয়। ওকে, তাহলে 1 আর 2 হবে এটা। নগ্নবীজ উদ্ভিদের ফল হয় না কারণ বীজ ব্যক্ত অবস্থায় থাকে, গর্ভাশয় নাই বলে। নগ্নবীজ উদ্ভিদের ফল হয় না কারণ বীজ ব্যক্ত অবস্থায় থাকে এবং এটার গর্ভাশয় নাই বলে। পুষ্প সংকেতে যা থাকে, পুষ্প সংকেতে পুষ্পের লিঙ্গের চিহ্ন থাকে, সংকেতে থাকে। মাতৃঅক্ষ পুষ্প প্রতীকে থাকে, মাতৃঅক্ষ পুষ্প প্রতীকে থাকে, সংকেতে থাকে না। প্রতীকটা তো ফুলের মতো আঁকি আমরা, তাই না? একটা সুন্দর ডিজাইন করা পুষ্প প্রতীক আঁকার সময় কালো করে গোল করে একটা মাতৃঅক্ষ দেওয়া লাগে। কিন্তু পুষ্প সংকেত, পুষ্পের লিঙ্গের চিহ্ন থাকে পুষ্প সংকেতে, পুষ্পের প্রতিসাম্যতার চিহ্ন থাকে। অর্থাৎ 1 আর 3 হবে, 1 আর 3 হবে। প্রতিসাম্যতা কত? বহু প্রতিসম, ন্যাক প্রতিসম এরকম করে চিহ্ন থাকে কিন্তু, দেখো 1 আর 3 হবে। এটার অ্যান্সারটা কি হবে? 1 আর 3 হবে। তারপরে আমাদের পুষ্প সংকেতে ব্যবহৃত চিহ্ন কোনটা? পুষ্প সংকেতের ক্ষেত্রে, পুষ্প সংকেতের ক্ষেত্রে হচ্ছে পুং পুষ্প হইলে এরকম চিহ্ন থাকে, হ্যাঁ পুং পুষ্পের ক্ষেত্রে এরকম, পুং ক্ষেত্রে এরকম মাথায় টুপি, আর স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে এরকম কোমরে কুচি। পুংয়ের ক্ষেত্রে মাথায় টুপি, স্ত্রীর ক্ষেত্রে কোমরে কুচি, মনে রাখবা। বহুপতি সম আর হচ্ছে স্ত্রী পুষ্প, স্ত্রী পুষ্পের ক্ষেত্রে ওইটা হ্যাঁ সবগুলাই তো ঠিক আছে, এটা এটা সবগুলাই ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা পুষ্প সংকেতে ব্যবহৃত চিহ্নগুলোর ক্ষেত্রে কিন্তু সবগুলাই ঠিক আছে। পুষ্প সংকেতের ক্ষেত্রে ব্যবহৃত চিহ্ন যেগুলো, এটার ক্ষেত্রে কিন্তু সবগুলাই ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, হ্যাঁ একদম ফাইনাল পরীক্ষাতে চলে আসতে পারে, তাই এগুলো কিন্তু একটাও স্কিপ করো না। তাহলে আমরা এখন আলিম স্যার শেষ করে ফেলছি। আলিম স্যারের পরে এখন আমরা চলে যাব হচ্ছে তোমার আজিবুর স্যারের প্রশ্নে। আজিবুর স্যারতে কি প্রশ্ন আছে আমরা একটু দেখি, চলো আজিবুর স্যারের প্রশ্নগুলো একটু আমরা দেখি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোন উদ্ভিদে জাইলেমে ভেসেল উপস্থিত থাকে? জাইলেমে ভেসেল থাকে কোথায়? আমরা জানি আবৃতবীজী উদ্ভিদের জাইলেমের ভিতর থাকে জাইলেম, ভেসেল বা ট্রাকিয়া,
জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, তাই না? জাইলেম টিস্যুতে কি কি থাকে? জাইলেম টিস্যুতে কিন্তু আমরা এইগুলা দেখতে পাই। তো সেখানে বলছে যে কোনটার জাইলেমে ভেসেল থাকে। আমরা জানি নিটাম, নিটাম হচ্ছে নিটাম তোমার নগ্নবীজি হওয়া সত্ত্বেও নিটামের মধ্যে আবৃত বীজের ক্যারেক্টার রয়েছে। নিটাম নগ্নবীজি হওয়া সত্ত্বেও নিটামের মধ্যে আবৃত বীজের ক্যারেক্টার রয়েছে। তাহলে এখানে জাইলেমে ভেসেল থাকবে। জাইলেমে আমরা জানি জাইলেমে ভেসেল নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই। জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই। নগ্নবীজের ক্ষেত্রে জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই। অর্থাৎ জাইলেমের যে ভেসেল আছে সেই ভেসেলটা নগ্নবীজিদের অ্যাকুরেট নগ্নবীজি যারা তাদের ক্ষেত্রে আমরা ভেসেল দেখতে পাই না, ফ্লোয়েমে সঙ্গী কোষ দেখতে পাই না। কিন্তু যারা আবৃত বীজি তাদের কিন্তু জাইলেমে ভেসেল থাকে। তাহলে এখানে বলছে কাদের জাইলেমে ভেসেল উপস্থিত? নিটামের জাইলেমে ভেসেল আছে, নিটামের জাইলেমে ভেসেল আছে। 24 ক হওয়ার কথা কোনটা? 24-এর প্রশ্ন কোনটা? পুষ্প সংকেতে কি থাকে? পুষ্প সংকেত, সংকেতে ক কিভাবে হবে? পুষ্প প্রতীকে, মাতৃঅক্ষত, মাতৃঅক্ষত পুষ্প প্রতীকে থাকে। পুষ্প প্রতীকে যেমন করে করে ফুল করে করে আঁকা হয় না পুষ্প প্রতীক, সেখানে একটা এমনি করে মাতৃঅক্ষ দেওয়া হয়। কিন্তু পুষ্প সংকেতের তো সংকেতের ভিতরে কোনটা প্রতিসম নাকি অপ্রতিসম, তারপরে স্ত্রী না পুরুষ, এগুলো এগুলো দেওয়া থাকে। সেক্ষেত্রে তো আমাদের 1/3 হবে, 24-এর 1/3 হবে। ফাতেমা 24-এর 1/3 হবে। তুমি মাতৃঅক্ষের কথা বলতেছো, এটা পুষ্প প্রতীক, ওটা সংকেত না, পুষ্প প্রতীক। প্রতীক আর সংকেত পার্থক্য আছে না? প্রতীক আর সংকেত পার্থক্য আছে কিন্তু। ওকে, তাহলে আমাদের নিচের কোনটা জাইলেমে ভেসেল থাকে? জাইলেমে ভেসেল থাকে নিটামে। জাইলেমে ভেসেল থাকে কোনটাতে? জাইলেমে ভেসেল থাকে নিটামে। নিটামে জাইলেমে ভেসেল থাকে। তাহলে মনে রাখবা নগ্নবীজি, নর্মালি নগ্নবীজিতে ভেসেল থাকে না, তবে নিটাম ব্যতিক্রম, তাই নিটামে ভেসেল থাকে। নিটাম ব্যতিক্রম, তাই নিটামে ভেসেল থাকে। নগ্নবীজি উদ্ভিদ কিসের মাধ্যমে পরাগায়ন হয়? নগ্নবীজি উদ্ভিদে বাতাসের মাধ্যমে বা বায়ুর মাধ্যমে পরাগায়ন হয়। নগ্নবীজি উদ্ভিদে বাতাসের মাধ্যমে বা বায়ুর মাধ্যমে পরাগায়ন হয়। আমরা গতকালকে ব্রায়োফাইটা পড়ছিলাম, ব্রায়োফাইটা হয় পানির মাধ্যমে, বায়োফাইটা হয় পানির মাধ্যমে, কিন্তু নগ্নবীজি হয় বাতাসের মাধ্যমে। ব্রায়োফাইটা হয় পানির মাধ্যমে, কিন্তু নগ্নবীজি হয় বাতাসের মাধ্যমে। মনে রেখো, ব্রায়োফাইটা হয় পানির মাধ্যমে, কিন্তু নগ্নবীজি হয় বাতাসের মাধ্যমে। ব্রায়োফাইটা হয় পানির মাধ্যমে, কিন্তু নগ্নবীজি হয় বাতাসের মাধ্যমে। এটা ভালো করে মনে রাখতে হবে। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে কোনটা অনুপস্থিত? নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে, নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে ফল হয় না। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে ফল অনুপস্থিত। নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে কোনটা অনুপস্থিত বললে অ্যান্সার কি হবে? নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে ফল অনুপস্থিত। বর্তমানে কতটি গণের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়? বর্তমানে কতটি গণের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়? এটা অ্যান্সার মুখস্থ করবা। 83টি গণের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়। বর্তমানে কতটি গণের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়? 83টি গণের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়। বর্তমানে কতটি গণের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়? 83টি গণের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটি? পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ নগ্নবীজি, নগ্নবীজি। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা? পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা? পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে নগ্নবীজি। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে নগ্নবীজি। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ বললে নগ্নবীজি হবে। কোরালয়েড মূলে কি বাস করে? নষ্ট ক্যানাবেনা, আমরা পড়েছি এটা একটু আগেই পড়েছি। নষ্ট ক্যানাবেনা নামক সায়ানোব্যাকটেরিয়া কোরালয়েড মূলে অবস্থান করে। সাইকাস উদ্ভিদের প্রধান দেহটা কোন ধরনের? সাইকাস উদ্ভিদের প্রধান দেহটা কোন ধরনের? সাইকাস উদ্ভিদের প্রধান দেহটা কোন ধরনের? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সাইকাস উদ্ভিদের প্রধান দেহটা হচ্ছে ডিপ্লয়েড ধরনের। সাইকাস বইতে মনে হ্যাপ্লয়েড দেওয়া আছে, ভুল আছে। সাইকাস উদ্ভিদের প্রধান দেহটা ডিপ্লয়েড ধরনের। সাইকাস উদ্ভিদের প্রধান দেহটা কি ধরনের? সাইকাস উদ্ভিদের প্রধান দেহটা হচ্ছে ডিপ্লয়েড ধরনের। সাইকাস উদ্ভিদের প্রধান দেহটা হচ্ছে ডিপ্লয়েড ধরনের। তোমরা যারা লাইভে আসো তারা লাইভে একটা লাইক দাও, তাহলে লাইভে কয়জন আসো আমরা দেখতে পাবো। লাইভে একটা, যারা লাইভে আসো তারা একটু এই লাইভের ইয়াটাতে একটা লাইক দাও। ওকে, সাইকাস উদ্ভিদের প্রধান দেহটা হচ্ছে ডিপ্লয়েড ধরনের। সাইকাসের ইস্টোবিলাস গঠিত হয় কিসের দ্বারা? সাইকাসের পুং ইস্টোবিলাস গঠিত হয় পুং রেণুপত্র দ্বারা। সাইকাসের ইস্টোবিলাস গঠিত হয় পুং রেণুপত্র দ্বারা। সাইকাসের ইস্টোবিলাসটা কি দ্বারা গঠিত হয়? সাইকাসের ইস্টোবিলাসটা হচ্ছে পুং রেণুপত্র দ্বারা গঠিত হয়। এরপর স্পোরাঞ্জি একত্রিত হয়ে কি গঠন করে? স্পোরাঞ্জি একত্রিত হয়ে সোরাস গঠন করে। স্পোরাঞ্জি একত্রিত হয়ে কি গঠন করে? স্পোরাঞ্জি একত্রিত হয়ে সোরাস গঠন করে। স্পোরাঞ্জি একত্রিত হয়ে সোরাস গঠন করে। স্পোরাঞ্জি একত্রিত হয়ে সোরাস গঠন করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, কোন উদ্ভিদের যৌন জননে মেগাস্পোর ও মাইক্রোস্পোর তৈরি হয়? আমরা জানি সাইকাসের ক্ষেত্রে মেগাস্পোর আর মাইক্রোস্পোর তৈরি হয়। সাইকাসের ক্ষেত্রে মেগাস্পোর আর মাইক্রোস্পোর তৈরি হয়। কাদের ক্ষেত্রে মেগাস্পোর আর মাইক্রোস্পোর তৈরি হয়? সাইকাসের ক্ষেত্রে মেগাস্পোর আর মাইক্রোস্পোর তৈরি হয়। কাদের ক্ষেত্রে মেগাস্পোর আর মাইক্রোস্পোর তৈরি হয়? সাইকাসের ক্ষেত্রে মেগাস্পোর আর মাইক্রোস্পোর তৈরি হয়। জীবন্ত উদ্ভিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটা? জীবন্ত উদ্ভিদের মধ্যে সবচেয়ে পুরাতন, সবচেয়ে প্রাচীন, এটা রেডউড।
জীবন্ত উদ্ভিদের মধ্যে সবচেয়ে প্রাচীন সবচেয়ে পুরাতন কোনটা? এটা হচ্ছে রেড ওট। রেড ওট হচ্ছে জীবন্ত উদ্ভিদের মধ্যে সবচেয়ে প্রাচীন সবচেয়ে পুরাতন। কোনটি বিলুপ্তির আশঙ্কা রয়েছে? বিলুপ্তির আশঙ্কা কোনটি রয়েছে বলো তো? বিলুপ্তির আশঙ্কা কোনটা রয়েছে? এখানে একটা বিলুপ্তির আশঙ্কা রয়েছে, সাইকাস নিটাম অবলঙ্গামের বিলুপ্তির আশঙ্কা রয়েছে। কোন উদ্ভিদটির বিলুপ্তির আশঙ্কা রয়েছে? বিলুপ্তির আশঙ্কা রয়েছে নিটাম অবলঙ্গাম। নিটামটা বিলুপ্তির পথে, বিলুপ্তির আশঙ্কা রয়েছে। নিটাম অবলঙ্গাম বিলুপ্তির পথে রয়েছে, বিলুপ্তির আশঙ্কা রয়েছে। সাইকাসের শুক্রাণু কিরকম আকৃতির? সাইকাসের শুক্রাণু কিরকম আকৃতির? সাইকাসের শুক্রাণু হচ্ছে লাটিম আকৃতির, মনে রেখো এটা। সাইকাসের শুক্রাণুটা দেখতে লাটিমের মতো। সাইকাসের শুক্রাণুটা দেখতে কিসের মতো? সাইকাসের শুক্রাণুটা দেখতে লাটিমের মতো। সাইকাসের শুক্রাণু দেখতে লাটিমের মতো। সাইকাসের শুক্রাণু দেখতে কিসের মতো? লাটিমের মতো। বাংলাদেশে প্রাপ্ত আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতে পারে পরীক্ষাতে। 200টা। বাংলাদেশে প্রাপ্ত আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা কত? বাংলাদেশে প্রাপ্ত আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা হচ্ছে 200। বাংলাদেশে প্রাপ্ত আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা হচ্ছে 200। পোয়াইসি গোত্রটি পূর্বে কি নামে পরিচিত ছিল? গ্রামিনেই। গ্রামিনেই নামে পরিচিত ছিল। পোয়াইসি গোত্রটা গ্রামিনেই নামে পরিচিত ছিল। পোয়াইসি গোত্র পূর্বে গ্রামিনেসি নামে, গ্রামিনেই নামে পরিচিত ছিল। বহুপক্ষল যৌগিক পাতার উদাহরণ কোনটা? বহুপক্ষল, সজনা পাতা দেখছো তোমরা? সজনা পাতাতে কিন্তু অনেকগুলা পাতা বের হয়, তাই না? সজনা পাতা হচ্ছে বহুপক্ষল। সজিনা, সজিনা পাতা হচ্ছে বহুপক্ষল যৌগিক পাতার উদাহরণ। সজিনা পাতা হচ্ছে বহুপক্ষল। আকাশমণি, আকাশমণি কোনটা অ্যান্সার দিছো? বইতে আকাশমণি আছে না? এটা উদ্ভিদের সবচেয়ে প্রাচীন উদ্ভিদ তো রেডউড। রেডউড জীবন্ত প্রাচীন উদ্ভিদ, রেডউড। রেডউডই হবে এটা। ধানের ক্ষেত্রে কোনটা সঠিক? ধানের পরাগধানী সর্বমুখ, এটা তো কয়েকবারই পড়লা। ধানের পরাগধানী সর্বমুখ, এটা কিন্তু আমরা কয়েকবারই পড়েছি, তাই না? ধানের পরাগধানী সর্বমুখ, এটা আমরা কয়েকবার পড়ছি। এরপরে পোয়াইসি গোত্রের উদ্ভিদ কোনটা? এখানে পোয়াইসি গোত্রের উদ্ভিদ হচ্ছে, পোয়াইসি গোত্র তো ভুট্টা। এই মালভেসি গোত্র হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস, গোসিফিয়াম হার্ভেসিয়াম, অ্যাবেলমস্কাস স্কুলেন্টাস, এটা হচ্ছে ঢেঁড়স, এটা হচ্ছে কার্পাস তুলা, এটা জবা। জিয়ামাইস, জিয়ামাইস হচ্ছে পোয়াইসি। জিয়ামাইসটা কি বলো তো? জিয়ামাইস হচ্ছে পোয়াইসি। জিয়ামাইসটা হচ্ছে পোয়াইসি। জিয়ামাইস পোয়াইসি। আচ্ছা, আকাশমণি কেন বললে? 11-র উত্তর কি বইতে আকাশমণি দিছে? আমি উত্তরটা মেন কারেক্ট উত্তর যেটা সেটাই নিয়েছি। 11-র উত্তর 11-র ঘ না, বইতেও তো ইয়ে দিছে, রেডুটি দিছে। আচ্ছা, তারপরে চলো আমাদের পরবর্তীতে অমরা বিন্যাস। এখানে যে অমরা বিন্যাস দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রান্তীয়। এটা কিন্তু আগেও দেখছি আমরা। আমরা কিন্তু যখন প্রথম দিকে আজমল স্যারের প্রশ্ন বা হাসান স্যারের প্রশ্ন সলভ করেছি তখনও দেখছি এটা প্রান্তীয় দেখছি। কিন্তু ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন কোথায় দেখতে পাওয়া যায়? প্রান্তীয় যেটা, প্রান্তীয় যেটা সেটাতেই ভ্যাক্সিলারি দেখা যায়। তো ভ্যাক্সিলারি মনে রাখবা, এটা হচ্ছে মর্জিনা আপার সিমের ভ্যাকসিন, এটা দিয়ে মনে রাখা যায়। ভ্যাক্সিলারির ক্ষেত্রে মনে রাখবা মর্জিনা। এর আগে আমরা প্রান্তীয়, প্রান্তীয় বা হচ্ছে তোমার মার্জিনাল যেটা, সেটা পড়ছিলাম অমরা বিন্যাসের ক্ষেত্রে। এখন আমরা অ্যাস্টিভেশন পড়তেছি। অ্যাস্টিভেশনের ক্ষেত্রেও তোমার একই রকম। অ্যাস্টিভেশনের ক্ষেত্রে মনে রাখা যায় মর্জিনা আপার সিমের ভ্যাকসিন। মর্জিনা আপার, মর্জিনা আপার, মর্জিনা আপার সিমের ভ্যাকসিন, সিমের ভ্যাকসিন। ভ্যাকসিন কেন মনে রাখতেছি? ভ্যাকসিন, ভ্যাকসিন দিয়ে আমরা ভ্যাক্সিলারে মনে রাখতে পারি। মর্জিনা দিয়ে হচ্ছে মার্জিনাল যেটা, তারাই হচ্ছে মূলত এখানে তোমার ভ্যাক্সিলারি দেখায়। আপার দিয়ে অপরাজিতা, সিম দিয়ে হচ্ছে সিম মটরের ভ্যাকসিন, আর কি মটর, সিম মটরের ভ্যাকসিন। তাহলে অ্যান্সার হচ্ছে ভ্যাক্সিলারির এক্সাম্পল হচ্ছে মটর। ভ্যাক্সিলারির এক্সাম্পল হচ্ছে মটর। ভ্যাক্সিলারির এক্সাম্পল কোনটা হবে দ্রুত বলো? ভ্যাক্সিলারির এক্সাম্পল হচ্ছে মটর। ও মটর, ভ্যাক্সিলারির এক্সাম্পল হচ্ছে মটর। উপবৃত্তিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উপবৃত্তি মানে এপিক্যালিক্স। উপবৃত্তি মানে হচ্ছে এপিক্যালিক্স। এপিক্যালিক্সকে ইকে দ্বারা প্রকাশ করা হয়। এপিক্যালিক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? এপিক্যালিক্সকে ইকে দ্বারা প্রকাশ করা হয়। উপবৃত্তিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উপবৃত্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়। উপবৃত্তিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উপবৃত্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়। টেপাল কার অংশ? টেপাল, টেপাল কার অংশ? টেপাল কার অংশ বলো তো? টেপাল কার অংশ? টেপাল, পেটাল, টেপাল, সেপাল, এগুলো পড়ছো না বলো তো? টেপাল কার অংশ দেখি পারো কিনা। টেপাল পুষ্পপুটের অংশ। টেপাল কার অংশ বলো? টেপাল কার অংশ? টেপাল, টেপাল, টেপাল কার অংশ? এটার অ্যান্সারটা দাও তো। টেপাল হচ্ছে পুষ্পপুটের অংশ, টেপাল, টেপাল। আর যদি বলে সেপাল কার অংশ? বিতির, বিতির প্রত্যেকটা অংশকে সেপাল বলে।
আর দলমণ্ডল বা পাপড়ির প্রত্যেকটা অংশকে বলা হয় পেটাল। আর টেপাল বলে পুষ্পপুটের অংশ, হ্যাঁ। আর পুংস্তবকের অংশকে বলা হয় স্ট্যামেন। আর গাইনিশিয়াম বা স্ত্রীস্তবকের অংশকে বলা হয় কার্পেল। পেরিয়ান্থ বা পুষ্পপুটের অংশকে বলা হয় টেপাল। তাহলে এটা তোমাদের পড়া মুখস্থ করা উচিত, হ্যাঁ, এটা লিখো। পুষ্পপুট বা পেরিয়ান্থ, পুষ্পপুটের আরেক নাম কিন্তু পেরিয়ান্থ। পুষ্পপুটের আরেক নাম হচ্ছে পেরিয়ান্থ। পুষ্পপুটের আরেক নাম পেরিয়ান্থ। তো পুষ্পপুটের যে অংশ সেটাকে বলা হয় টেপাল। পুষ্পপুটের যে অংশ সেটাকে আমরা কি বলবো? পুষ্পপুটের যে অংশ সেটাকে আমরা বলবো টেপাল। পুষ্পপুটের অংশকে বলা হয় টেপাল, বুঝছো? আরেকটা হচ্ছে বৃতির অংশকে বলা হয় সেপাল। এই যে বৃতি বা ক্যালিক্স, এই বৃতি বা ক্যালিক্সের যে অংশ বৃত্তাংশকে বলা হয় সেপাল। এটা মনে রাখো, বৃতির অংশকে বলা হয় সেপাল। করলা বা দলমণ্ডল সেটার অংশকে বলা হয় পেটাল। আমরা বলি না ফুলের ক্ষেত্রে এটা ডাবল পেটাল বা সিঙ্গেল পেটাল, এরকম বলি না? পেটাল হচ্ছে দল। আর উপবৃত্তির ক্ষেত্রে বলা নাই কিছু। পুংস্তবকের ক্ষেত্রে যদি বলে, পুংস্তবকের ক্ষেত্রে সেটা হচ্ছে পুংকেশর বা স্টামেন। স্ত্রীস্তবকের ক্ষেত্রে হচ্ছে কার্পেল। স্ত্রীস্তবকের ক্ষেত্রে হচ্ছে কার্পেল হচ্ছে স্ত্রীস্তবকের ক্ষেত্রে। পুংস্তবকের ক্ষেত্রে স্টামেন। পুংস্তবকের এক একটা অংশকে বলা হয় স্টামেন, আর স্ত্রীস্তবকের এক একটা অংশকে বলা হয় কার্পেল। আর টেপাল হচ্ছে পুষ্পপুটের এক একটা অংশ টেপাল, ফুল দলের এক একটা অংশ পেটাল, বৃতির এক একটা অংশ সেপাল, বুঝছো? তাহলে সেপাল, পেটাল, টেপাল, কার্পেল এগুলো কিন্তু একই রকমের, এটা ভালো করে মনে রাখো। সেপাল, পেটাল, টেপাল, কার্পেল, তারপরে হচ্ছে স্ট্যামেন, এগুলা ভালো করে মনে রাখবা। বেরি জাতীয় ফল কোথায় দেখতে পাওয়া যায়? টমেটোতে আমরা বেরি জাতীয় ফল দেখতে পাই। পাতায় বোটা না থাকলে তাকে কি বলে? সেসাইল বলে। শীর্ষদেশীয় অমরাবিন্যাসের উদাহরণ কোনটা? মনে রাখবা, শীর্ষে ধলা আপু আপু দিয়ে হচ্ছে অ্যাপিকাল বা শীর্ষীয়। দ দিয়ে ধনিয়া, ল দিয়ে লাল পাতা। শীর্ষে ধলা আপু, শীর্ষে দিয়ে শীর্ষক, ধ দিয়ে ধনিয়া, লা দিয়ে লাল পাতা, আর আপু দিয়ে হচ্ছে অ্যাপিকাল। শীর্ষে ধলা আপু দিয়ে মনে রাখা যায়, শীর্ষে ধলা আপু। কোন উদ্ভিদের ফুল অধিগর্ভ কোন উদ্ভিদের? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অধিগর্ভ ফুল কোন উদ্ভিদের বলো তো? অধিগর্ভ কোন উদ্ভিদের? আচ্ছা, অধিগর্ভ হচ্ছে ঢেঁড়স, বুঝছো? অধিগর্ভ হচ্ছে ঢেঁড়স, মানে গর্ভপাদ পুষ্প, গর্ভের পাদে পুষ্প বলতে হচ্ছে গর্ভের নিচে পুষ্প, হ্যাঁ। গর্ভপাদ পুষ্পের এক্সাম্পলে আমরা ঢেঁড়স দেখব। গর্ভপাদ পুষ্পের এক্সাম্পলে আমরা সরিষা, জবা, ঢেঁড়স, ধান এগুলা দেখব। গর্ভের পাদে পুষ্প অর্থাৎ গর্ভের নিচে পুষ্প, ব্যাপারটা এরকম অনেকটা। গর্ভের নিচে পুষ্প মানে ধরো এটা হচ্ছে গর্ভ, এর নিচ দিয়ে হচ্ছে ফুলের পাপড়িগুলা বের হয়ে গেছে, বুঝছো? এর নিচ দিয়ে এভাবে ফুলের পাপড়ি বের হয়েছে, তারপরে এদিক দিয়ে হচ্ছে বিতি বের হয়েছে, এরকম করে। এটা হচ্ছে গর্ভের নিচে পুষ্প, এর জন্য বলা হয় গর্ভপাদ পুষ্প বা অধিগর্ভ। অধি মানে উপরে, অর্থাৎ গর্ভটা উপরে। অধিগর্ভ মানে হচ্ছে গর্ভটা উপরে। আর অধিগর্ভেরই আরেক নাম হচ্ছে গর্ভপাদ পুষ্প, মানে গর্ভের নিচে পুষ্প, গর্ভের পাদদেশে আর কি, গর্ভের নিচে পুষ্প, বুঝছো? গর্ভের নিচে পুষ্প, গর্ভপাদ পুষ্প হচ্ছে গর্ভের নিচে পুষ্প। গর্ভপাদ পুষ্প মানে গর্ভের নিচে পুষ্প। এটারই আরেক নাম হচ্ছে অধিগর্ভ, অর্থাৎ গর্ভটা হচ্ছে অধিগর্ভ, মানে গর্ভটা উপরে, সুপিরিয়র, গর্ভটা এই যে গর্ভটা উপরে, বুঝছো? ফুলের উপরে গর্ভ, তাই এটাকে অধিগর্ভ বলা হয়। এটা
এটারই আরেক নাম হচ্ছে গর্ভপাদপুষ্প, অর্থাৎ এই যে গর্ভের নিচে গর্ভের পাদে হচ্ছে ফুল, এর জন্য বলা হয় গর্ভপাদপুষ্প। আশা করি বুঝছো ব্যাপারটা। এটার এক্সাম্পল হচ্ছে ঢেঁড়স, 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 তারপরে হচ্ছে আর কি হতে পারে, ঢেঁড়স, দেন হচ্ছে আর এক্সাম্পল হচ্ছে তোমার সরিষা, ধান, জবা, ঢেঁড়স, সরিষা, ধান, জবা, ঢেঁড়স, সরিষা, 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 ধান, ধান, জবা, সরিষা, ধান, জবা, ঢেঁড়স, সরিষা, ধান, জবা, এগুলো হচ্ছে তোমার অধিগর্ভ। হ্যাঁ, অধিগর্ভের এক্সাম্পল হচ্ছে ঢেঁড়স, সরিষা, ধান, জবা। আর আমরা গর্ভ শীর্ষ পুষ্প যেটা দেখলাম, এটা লাউ, কুমড়া, এগুলো ছিল গর্ভ শীর্ষ পুষ্পের এক্সাম্পল। গর্ভ শীর্ষ পুষ্পের এক্সাম্পলে আমরা লাউ, কুমড়া, পেয়ারা এগুলো দেখেছিলাম। পেয়ারাও দেখো, ফুল, পেয়ারা ফুলের পেয়ারা কিন্তু নিচের দিকে পেটের মতো একটা দেখা যায়, তাই না? আর উপরের দিকে ফুল থাকে। তো পেয়ারা ফুলটাও হচ্ছে তোমার, পেয়ারা যে হয় গাছে, পেয়ারা হয় না, কাঁচা কুচি পেয়ারা দেখো, ছোট পেয়ারা, নিচের দিকে পেয়ারা থাকে আর মুখের দিকে হচ্ছে ফুলের পাপড়িগুলো থাকে। তো পেয়ারা, দেন হচ্ছে লাউ, কুমড়া, এরা হচ্ছে গর্ভ শীর্ষ পুষ্প, মানে গর্ভের শীর্ষে পুষ্প। আর এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এই সরিষা, ধান, জবা, ঢেঁড়স, সেগুলো হচ্ছে গর্ভ পাদপুষ্প, মানে গর্ভের পাদে পুষ্প। ওকে, আশা করি বুঝছো তোমরা এটা। এরপরে ধানের বৈজ্ঞানিক নাম কি? আমরা তো জানি ধানের বৈজ্ঞানিক নাম কি। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজাস স্যাটিভা। ওরাইজাস স্যাটিভা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। জিয়ামাইস হচ্ছে ভুট্টার বৈজ্ঞানিক নাম। আর এটা হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম, এটা হচ্ছে গমের বৈজ্ঞানিক নাম। ট্রিটিকাম অ্যাস্টিভাম কার বৈজ্ঞানিক নাম বলো তো? ট্রিটিকাম অ্যাস্টিভাম হচ্ছে গমের বৈজ্ঞানিক নাম। তাহলে এই বৈজ্ঞানিক নাম, আরেকটা হচ্ছে আমাদের এই যে এখানে দেওয়া আছে, এটা এটা হচ্ছে এটা এমনি মনে রাখো। ওকে, ঠিক আছে, আরও অনেকগুলো বৈজ্ঞানিক নাম আছে, বইতে মুখস্থ রাখতে পারো। এরপর নিচের কোনটা পোয়াইসি গোত্রের বৈশিষ্ট্য? পোয়াইসি গোত্রের বৈশিষ্ট্য এর আগে অনেকবার পড়া হয়ে গেছে, এটা অলরেডি 4-5 বার প্রশ্ন চলে আসলো। পরাগধানী সর্বমুখ। বাংলাদেশে ঘাস গোত্রের কতটি গণ শনাক্ত করা হয়েছে? বাংলাদেশে ঘাস গোত্রের কয়টা গণ শনাক্তকরণ করা হয়েছে? 113টা। 113টা গণ শনাক্তকরণ করা হয়েছে। বাংলাদেশে ঘাস গোত্রের 113টা গণ শনাক্তকরণ করা হয়েছে। রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে কোনটা ব্যবহার করা হয়? রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে দুর্বাঘাস ব্যবহার করা হয়। রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে দুর্বাঘাস ব্যবহার করা হয়। ল্যাবরেটরিতে আসমা জবা ও ধানের পুষ্প পর্যবেক্ষণ করে দেখতে পায় এদের অমরাবিন্যাস। আমরা জানি জবা ফুলের অমরাবিন্যাস অক্ষীয় আর ধানের অমরাবিন্যাস মূলীয়। তাহলে 31-এর অ্যান্সার ক হবে? 31-এর অ্যান্সারটা কি হবে বলো তো? 31-এর অ্যান্সার হচ্ছে অক্ষীয় আর মূলীয় হবে। 31-এর অ্যান্সারটা হচ্ছে ক হবে। ধানে শূন্য গ্লুম কয়টি? এরপরের প্রশ্ন আমাদের, ধানে শূন্য গ্লুম কয়টি? ধানে শূন্য গ্লুম কয়টি বলো তো? ধানে শূন্য গ্লুম কয়টি? ধানে শূন্য গ্লুম হচ্ছে 2টা। ধানের শূন্য গ্লুম কয়টা? ধানের শূন্য গ্লুম হচ্ছে 2টা। বাংলাদেশে কত প্রজাতির বাঁশ পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা প্রতিনিয়তই বাঁশ খাচ্ছি। আমাদের বাংলাদেশে কত প্রজাতির বাঁশ পাওয়া যায়? 28 প্রজাতির বাঁশ পাওয়া যায়। বাংলাদেশে কত প্রজাতির বাঁশ পাওয়া যায়? 28 প্রজাতির বাঁশ পাওয়া যায়। পুং পুষ্পের সাংকেতিক চিহ্ন কোনটা? পুং পুষ্পের ক্ষেত্রে আমরা বলছিলাম যে মাথায় টুপি, স্ত্রীতে কোমরে কচি, পুঙে মাথায় টুপি, আর বহুপ্রতিসম চিহ্ন হচ্ছে যেরকম করে দেওয়া হয়। ওকে, বহুপ্রতিসমের চিহ্নটা হচ্ছে ওরকম, আর এক প্রতিসম হচ্ছে এরকম, এক প্রতিসম এরকম, বহুপ্রতিসম হচ্ছে এরকম। ওকে, কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম কি? কার্পাস তুলা হচ্ছে গসেফিয়াম হার্বেসিয়াম হচ্ছে কার্পাস তুলা। অ্যাবেল মুস্কাস স্কুলেন্টাস হচ্ছে ঢেঁড়স। গসেফিয়াম হার্বেসিয়াম হচ্ছে কার্পাস তুলা। কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম কি? গসেফিয়াম হার্বেসিয়াম হচ্ছে কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম। গসেফিয়াম হার্বেসিয়াম হচ্ছে কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম। ঢেঁড়স হচ্ছে অ্যাবেল মুস্কাস স্কুলেন্টাস, ঢেঁড়স। হ্যাঁ, আর যেটা ক্যানাবিনাস আছে হিবিস্কাস ক্যানাবিনাস, হিবিস্কাস ক্যানাবিনাসটা হচ্ছে, হিবিস্কাস ক্যানাবিনাস হচ্ছে ক্যানাফ পাট বা মেস্তা ক্যানাফ পাট, বুঝছো? ক্যানাফ পাট আছে, ওইটা হচ্ছে হিবিস্কাস ক্যানাবিনাস। আরেকটা হচ্ছে তোমার থেসপেসিয়া পপুলিনিয়া, এটা হচ্ছে থেসপেসিয়া পপুলিনিয়া হচ্ছে ইন্ডিয়ান টিউলিপ। এই যে এখানে যেটা থেসপেসিয়া পপুলিনিয়া আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান টিউলিপের নাম, ইন্ডিয়ান টিউলিপের নাম, এটা বুঝছো? আর অ্যামেলোমস্কাস স্কুলেন্টাস তো ঢেঁড়সের নাম জানোই তোমরা। আর নিচে এটা হচ্ছে থেসপেসিয়া পপুলেনা, এটা হচ্ছে ইন্ডিয়ান টিউলিপ, এটা ইন্ডিয়ান টিউলিপ। মালভেসি গোত্রের দলের পুষ্পবিন্যাস কোন ধরনের? মালভেসি টুইস্টেড। মালভেসিটা কীরকম বলো তো? মালভেসি হচ্ছে টুইস্টেড বা পাকানো। মালভেসিটা হচ্ছে টুইস্টেড বা পাকানো। মালভেসি গোত্রের ক্ষেত্রে অমরাবিন্যাসটা কীরকম? মালভেসি গোত্রের ক্ষেত্রে দলের পুষ্পবিন্যাসটা কীরকম? দলের পুষ্পবিন্যাসটা হচ্ছে টুইস্টেড বা পাকানো। দলের পুষ্পবিন্যাসটা হচ্ছে টুইস্টেড বা পাকানো, টুইস্টেড বা পাকানো। দলের পুষ্পবিন্যাস টুইস্টেড বা
পাকানো। নিচের কোন উদ্ভিদটি পরিবারগতভাবে পৃথক? আমরা এখানে দেখতে পাচ্ছি স্যাকারাম অফিসিনারাম আছে, আখ, হিবিস্কাস ক্যানাবিনাস, এটা হচ্ছে তোমার ক্যানাফ পাট, ট্রিটিকা ম্যাস্টিভাম, এটা হচ্ছে গম, হর্ডিয়াম বলগারি, এটা হচ্ছে হর্ডিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোয়াইসি গোত্র আছে আর মালভেসি গোত্র আছে। খ নাম্বারটা হচ্ছে ব্যতিক্রম, বুঝছো? খ হিবিস্কাস ক্যান্ডাবিনাস এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে মালভেসি, এটা মালভেসি, আর বাকি সবগুলো হচ্ছে পোয়াইসি, এটা পোয়াইসি, এটা পোয়াইসি, এটা পোয়াইসি। আমাদের খ নাম্বারটা হচ্ছে মালভেসি। খ নাম্বারটা কি? খ নাম্বারটা হচ্ছে মালভেসি। ওকে, তারপর আমাদের প্রশ্ন হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের মেগাস্পোরোফিলের অবস্থান কোথায়? নগ্নবীজী উদ্ভিদের মেগাস্পোরোফিলের অবস্থান কোথায়? এটা হচ্ছে আমাদের গর্ভাশয় আর গর্ভমুণ্ড। নগ্নবীজী উদ্ভিদের মেগাস্পোরোফিল হচ্ছে, না গর্ভাশয় তো নাই এদের। নগ্নবীজী উদ্ভিদের মেগাস্পোরোফিলের অবস্থান কোথায়? 39 নাম্বার। 39 নাম্বার নগ্নবীজী উদ্ভিদের তো গর্ভাশয় নাই। ও অনুপস্থিত, আচ্ছা অনুপস্থিত, ঠিকই তো বলছে, প্রশ্ন তো ঠিকই আছে। নগ্নবীজী উদ্ভিদের মেগাস্পোরোফিলে অনুপস্থিত কোনটা? গর্ভাশয়, গর্ভমুণ্ড, এই দুটো তো অনুপস্থিত, এদের তো এই দুটো নাই, ঠিকই তো আছে। তাহলে আমাদের অ্যান্সার 39-এর কত হবে? 39-এর গ হবে, 39-এর গ। নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড প্রকৃতির কোনটা? হ্যাপ্লয়েড প্রকৃতির হচ্ছে শুক্রাণু আর শস্য। নগ্নবীজী উদ্ভিদের শুক্রাণু আর শস্য হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, 1 আর 3 হবে। নগ্নবীজী উদ্ভিদের শুক্রাণু আর শস্য হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, 1 আর 3 হবে। আর্কিগোনিয়ামে ডিম্বাণু থাকে কোথায়? আর্কিগোনিয়ামে ডিম্বাণু থাকে কোথায়? আর্কিগোনিয়ামে ডিম্বাণু থাকে হচ্ছে ফার্ন উদ্ভিদে আর আবৃত বীজি উদ্ভিদে, অর্থাৎ 1 আর 3 হবে। নগ্নবীজিতে আর্কিগোনিয়ামে ডিম্বাণু থাকে না, ফার্ন উদ্ভিদে আর আবৃত বীজি উদ্ভিদে। পুষ্প প্রতীকের অংশ কোনটা? পুষ্প প্রতীকের অংশ এবার আমরা দেখব মাতৃঅক্ষ আছে। পুষ্প প্রতীকে বীতি দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, অমরাবিন্যাস, মাতৃঅক্ষ সবটাই আছে, কিন্তু তোমাদের বইতে এটা অ্যান্সার 1 আর 2 দিছে। প্রতীকে তো মাতৃঅক্ষ থাকে, তোমাদের বইতে 1 আর 2 দিছে, কিন্তু এটার অ্যান্সার ঘ হওয়ার কথা। আচ্ছা যাই হোক, আমরা আজিবুর স্যার শেষ করলাম। আজিবুর স্যারের পরে এবার আমরা শুরু করব হচ্ছে, আমাদের কিন্তু অলরেডি আজিবুর স্যারের প্রশ্ন শেষ। এরপরে আমরা শুরু করব হচ্ছে আজমল স্যার। এরপরে আমরা আজমল স্যারের প্রশ্ন শুরু করব, সরি হাসান স্যার শুরু করব, আবার অন্য রাইটার। আবার আমরা শুরু করব এবার হাসান স্যার দিয়ে। ওকে চল আমরা হাসান স্যার প্রশ্ন স্থল করা শুরু করে দিই। আমাদের একটা রাইটার শেষ হলো, আমাদের অলরেডি নগ্নবীজি শেষ। এবার আমরা টিস্যুতে ব্যাক করতেছি। উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? উদ্ভিদের মূলে হচ্ছে ওরিও ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। উদ্ভিদের মূলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? আমরা জানি উদ্ভিদের মূলে ওরিও ভাস্কুলার বান্ডেল দেখা যায়। ওরিও ভাস্কুলার বান্ডেলটা কীরকম জানো তোমরা? ওরিও ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে এরকম। ওরিও ভাস্কুলার বান্ডেল কিছুটা হচ্ছে জাইলেম, কিছুটা হচ্ছে ফ্লোয়েম, কিছুটা হচ্ছে জাইলেম, কিছুটা হচ্ছে ফ্লোয়েম, কিছুটা ফ্লোয়েম, কিছুটা জাইলেম, কিছুটা ফ্লোয়েম, কিছুটা জাইলেম, কিছুটা ফ্লোয়েম, কিছুটা জাইলেম। তো এরকম টাইপের আর কি। ওরিও ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায়? উদ্ভিদের মূলে কি ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? উদ্ভিদের মূলে ওরিও টাইপের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। উদ্ভিদের মূলে ওরিও টাইপের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। উদ্ভিদের মূলে ওরিও টাইপের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটা? টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন। টিস্যু খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য না। এই টিস্যু কোষীয় বিপাক হার বেশি, 1 আর 2, 1 আর 3 হবে। কোষীয় বিপাক হার বেশি, অর্থাৎ 1 আর 3 হবে। উত্তরটা কি হবে বলো তো? 1 আর 3 হবে। এটার অ্যান্সারটা হচ্ছে 1 আর 3 হবে, 1 আর 3। ওকে, পাশের চিত্রে পাতার এই স্থানটা কি? পাতার এই স্থানে পত্ররন্ধ্র আছে। পাতার এই স্থানে কি আছে বলো তো? পাতার এই স্থানে কিন্তু আমরা পত্ররন্ধ্র দেখতে পাচ্ছি। পাতার এই স্থানে পত্ররন্ধ্র আছে। তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা কি হবে? পাতার এই স্থানে কি আছে? পাতার এই স্থানে পত্ররন্ধ্র আছে। পাশের চিত্রের এই স্থানটা দুইটা রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত, ঠিক আছে। শ্বাসকুঠুরি আছে। ভাজক টিস্যু দ্বারা পরিবেষ্টিত না, ভাজক টিস্যু দ্বারা পরিবেষ্টিত না, দুইটা রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত, শ্বাসকুঠুরি আছে। 1 আর 2 হবে অ্যান্সার। তারপরে কোশ্চেন, চিত্রের পাতার এই স্থানটি কোন কোন জৈবিক কাজে অংশগ্রহণ করতে পারে? পত্ররন্ধ্র দিয়ে কোন কোন জৈবিক কাজ হয়? সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রচ্ছেদন, 3টা কাজ হয় না?
কোন কোন জৈবিক কাজ হয় বলো তো, কোন কোন জৈবিক কাজে অংশগ্রহণ করতে পারে পাতার এই অংশটা? এই পাতার এই অংশটা কিন্তু সালোক সংশ্লেষণ, শ্বসন, সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রস্বেদন হয়। তাহলে অ্যান্সার কত হবে বলো? সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রস্বেদন হয়। তাহলে অ্যান্সার কত হবে দ্রুত আমাকে জানাও। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা কত হবে দ্রুত বলো, অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হচ্ছে আমাদের 1 2 পাতার, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রস্বেদন, এই তিনটাই হবে, তিনটাই হবে, তাই না? তিনটাই হবে। ওকে, তাহলে এবার আমরা পরবর্তীতে আজমল স্যারেতে চলে যাচ্ছি। আজমল স্যারের শীর্ষক ভাজক টিস্যুর একটিমাত্র কোষে, আচ্ছা শীর্ষস্থ ভাজক টিস্যুর একটিমাত্র কোষে গঠিত কোনটা? শীর্ষস্থ ভাজক টিস্যু একটিমাত্র কোষে গঠিত ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। শীর্ষস্থ ভাজক টিস্যু একটা মাত্র কোষ দিয়ে গঠিত। নতুন একটা প্রশ্ন পাইরা, শীর্ষের যে ভাজক টিস্যুটা আছে, শীর্ষের ভাজক টিস্যুটা একটা মাত্র কোষ দ্বারা গঠিত। শীর্ষের ভাজক টিস্যুটা একটা মাত্র কোষ দ্বারা গঠিত কাদের ক্ষেত্রে? শীর্ষস্থ ভাজক টিস্যু একটা মাত্র কোষ দ্বারা গঠিত ব্রায়োফাইটা, টেরিডোফাইটার ক্ষেত্রে। শীর্ষের ভাজক টিস্যু একটা মাত্র কোষ দ্বারা গঠিত হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটার ক্ষেত্রে। শীর্ষের ভাজক টিস্যু একটা মাত্র কোষ দ্বারা গঠিত ব্রায়োফাইটা, টেরিডোফাইটার ক্ষেত্রে। ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডল কোন প্রকৃতির? ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডল কোন প্রকৃতির? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হেড্রোসেন্ট্রিক পদ্ধতির। ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডলটা কোন পদ্ধতির? হেড্রোসেন্ট্রিক, অর্থাৎ জাইলেম কেন্দ্রিক। হেড্রোসেন্ট্রিক হচ্ছে জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক বলতে কীরকম বোঝায়? হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক হচ্ছে, ধরো এটা ফার্ন জাতীয় উদ্ভিদের জাইলেম কেন্দ্রিক, সেন্টারে হচ্ছে জাইলেম থাকে, এইভাবে সেন্টারে জাইলেম থাকে, জাইলেম কেন্দ্রিক, আর বাইরের দিকে হচ্ছে ফ্লুয়েম থাকে। ফার্ন জাতীয় উদ্ভিদের সেন্টারটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক। ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কী রকমের? জাইলেম কেন্দ্রিক, দ্যাট মিনস হেড্রোসেন্ট্রিক, জাইলেম কেন্দ্রিক। ফার্ন, ফার্ন, তারপর হচ্ছে টেরিস, টেরিস, এলপিএস এ যাই দিয়ে মনে রাখবা, এলপিএস এ যাই। এল দিয়ে লাইকোপোডিয়াম, পি দিয়ে হচ্ছে টেরিস, টেরিস মানেই তো ফার্ন, আর এস দিয়ে হচ্ছে সেলাজিনেলা। এটা যাই দিয়ে হচ্ছে জাইলেম কেন্দ্রিক, যাই দিয়ে মনে রাখা যায় জাইলেম কেন্দ্রিক। ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কোন প্রকৃতির? ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল হচ্ছে হেড্রোসেন্ট্রিক বা জাইলেম প্রকৃতির। ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কীরকম? ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল হচ্ছে হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কীরকম? ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল হচ্ছে জাইলেম কেন্দ্রিক। ফার্ন জাতীয়, এটা এলপিএস এ যাই দিয়ে মনে রাখা যায়। ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, এলপিএস এ যাই। এল দিয়ে হচ্ছে লাইকোপোডিয়াম, পি দিয়ে হচ্ছে টেরিস, এস দিয়ে হচ্ছে সেলাজিনেলা, জাইলেম কেন্দ্রিক, বুঝছো? তাহলে এটা মনে রাখা যায়। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের এখানে কর্টেক্সের কাজের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? কর্টেক্সের কাজ, মূলের কর্টেক্স পানীয় খাদ্য সঞ্চয় করে। কর্টেক্স, কাণ্ডের কর্টেক্স দৃঢ়তা দেয় ও সালোক সংশ্লেষণ অংশ নেয়। কোষগুলোতে প্রচুর শ্বেতসার দানা সঞ্চিত। কর্টেক্সের ক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো তো তোমরা? কর্টেক্সের ক্ষেত্রে অ্যান্সার হবে 1 আর 2 হবে। কর্টেক্স, মূলের কর্টেক্স পানি ও খাদ্য সঞ্চয় করে। কাণ্ডের কর্টেক্স দৃঢ়তা দেয় ও সালোক সংশ্লেষণে অংশ নেয়। অর্থাৎ আমাদের 1 আর 2 হবে। আমাদের কর্টেক্সের কাজের ক্ষেত্রে মূলের কর্টেক্স পানি ও খাদ্য সঞ্চয় করে, কাণ্ডের কর্টেক্স দৃঢ়তা দেয়, কাণ্ডের কর্টেক্স দৃঢ়তা দেয় ও সালোক সংশ্লেষণে অংশ নেয়। কাণ্ডের কর্টেক্স দৃঢ়তা দেয় ও সালোক সংশ্লেষণে অংশ নেয়, ঠিক আছে? তাহলে এটা হবে অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি নিচের দিকে। উদ্দীপকের পি অংশটার কাজ কোনটা? পি তো হচ্ছে ক্যাম্বিয়াম, তাই না? ক্যাম্বিয়ামের কাজ কি? ক্যাম্বিয়াম পরিবহন টিস্যু গঠন করে। ক্যাম্বিয়াম দিয়ে কি গঠন হয়? পরিবহন টিস্যু গঠন হয়। ক্যাম্বিয়াম দিয়ে কি হয় বলো তো? ক্যাম্বিয়াম দিয়ে কিন্তু পরিবহন টিস্যু গঠন হয়। ক্যাম্বিয়াম দিয়ে কি হয়? পরিবহন টিস্যু গঠন হয়। উদ্দীপকের চিত্রটা কোন উদ্ভিদের কোথায় দেখতে পাওয়া যায়? উদ্দীপকের চিত্রটা উদ্ভিদের কোথায় দেখতে পাওয়া যায়? আচ্ছা, এটা উদ্দীপকের চিত্রটা কোথায় দেখতে পাওয়া যায়? উদ্দীপকের চিত্রটা মানে হচ্ছে তোমার ক্যাম্বিয়াম কোথায় দেখতে পাওয়া যায়? একবীজপত্রী উদ্ভিদের মূলে না একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আমরা ক্যাম্বিয়াম দেখতে পাই। এটা একটু মুখস্থ রাখো, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আমরা ক্যাম্বিয়াম দেখতে পাই। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ক্যাম্বিয়াম দেখতে পাওয়া যায়। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাস্কুলার বান্ডেল দেখতে পাচ্ছি। চিত্রে প্রদর্শিত টিস্যুর বৈশিষ্ট্যটা কি? কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পূর্ণ, হ্যাঁ। আন্তঃকোষীয় ফাঁকা নাই, কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, সবগুলোই তো সঠিক। আমাদের এখানে সবগুলাই হচ্ছে সঠিক হবে, বুঝছো? এটার ক্ষেত্রে সবগুলাই সঠিক হবে, একদম সবগুলা। ভাস্কুলার ভাজক টিস্যুর বৈশিষ্ট্য দিছে এখানে, সবগুলাই সঠিক হবে। ভাজক
টিস্যুর বৈশিষ্ট্য দিছে এখানে সবগুলাই কিন্তু সঠিক হবে। এরপরে আমাদের হচ্ছে উপরের টিস্যুগুলোর কাজ কি, উপরের যেই টিস্যু, উপরে ভাস্কুলার টিস্যুর কাজ হচ্ছে টিস্যু, স্থায়ী টিস্যু, এই টিস্যু থেকে স্থায়ী টিস্যু উৎপন্ন হয়, এটা ঠিক আছে। এই টিস্যু উদ্ভিদের ক্ষতস্থান পূরণ করে, হ্যাঁ দৃঢ়তা প্রদান না, দৃঢ়তা প্রদান করে স্থায়ী টিস্যু, বুঝছো? তাহলে আমাদের 1 আর 2 হবে উত্তর। এটার উত্তর কি হবে? এটার উত্তর আমাদের 1 আর 2 হবে, 1 আর 2। আমরা অলরেডি আজমল স্যার শেষ করে ফেললাম, আজমল স্যারের প্রশ্ন শেষ করলাম আর কি। আজমল স্যারের পরে এখন আমরা যে প্রশ্নটা সলভ করাবো তোমাদের সেটা হচ্ছে আলিম স্যারের প্রশ্ন। এখন আমরা চলে যাব আলিম স্যারের প্রশ্ন সলভ করার জন্য। চলো আমরা আলিম স্যারের প্রশ্নতে যাই। আমরা কিন্তু আলিম স্যার, এরপরে আমাদের জাস্ট একটা রাইটার বাকি থাকবে, সেটা হচ্ছে আজিবুর স্যার। আমাদের এর পরের প্রশ্ন হচ্ছে আলিম স্যারের বইয়ের প্রশ্ন। মূলের ত্বককে কি বলে? মূলের ত্বককে বলে এপিব্লেমা। মূলের ত্বককে কি বলে বলো তো? মূলের ত্বককে বলে এপিব্লেমা। মূলের ত্বককে কি বলে? মূলের ত্বককে বলে এপিব্লেমা। মূলের ত্বককে এপিব্লেমা বলে। তাহলে এপিডার্মিস হচ্ছে কাণ্ডে হচ্ছে এপিডার্মিস, আর মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা। এপিডার্মিস হচ্ছে কাণ্ডে, আর মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা। ওকে, আমরা প্রায় শেষের দিকে আছি, বুঝছো? আজকের ক্লাসটা তোমার 2টা চ্যাপ্টার শেষ হচ্ছে, আগামীকালকে আরও 2টা চ্যাপ্টার শেষ হবে। আমরা একটা টার্গেট নিয়েছিলাম আর কি শেষ করার, তো তোমরা যে কজন করতেছো ক্লাস, আশা করি তোমাদের ভালোই হচ্ছে। মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে কোন টিস্যু থাকে? উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে কোন টিস্যু থাকে? অগ্রস্থ ভাজক টিস্যু। বর্ধিষ্ণু অঞ্চলে কোন টিস্যু থাকে? উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে থাকে অগ্রস্থ ভাজক টিস্যু। অগ্রস্থ ভাজক টিস্যুটা উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে থাকে। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে কোন টিস্যু থাকে? উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে অগ্রস্থ ভাজক টিস্যু থাকে। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী? কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য, কাণ্ডের পরিধিতে তো আমরা দেখতে পাই হচ্ছে ক্যাম্বিয়ামই দায়ী। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য হচ্ছে ক্যাম্বিয়াম দায়ী। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য ক্যাম্বিয়াম দায়ী। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোনটা দায়ী? কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য ক্যাম্বিয়াম দায়ী। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য ক্যাম্বিয়াম দায়ী। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য ক্যাম্বিয়াম দায়ী। ক্যাসপারিয়ান ফিতা পাওয়া যায় কোথায়? ক্যাসপারিয়ান স্ট্রিপ পাওয়া যায় অন্তত্বকে। ক্যাসপারিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়? ক্যাসপারিয়ান স্ট্রিপ পাওয়া যায় অন্তত্বকে। কোথায় জাইলেম ইংরেজি ভি আকৃতির বা ওয়াই আকৃতির? একবীজপত্রীর কাণ্ডে। জাইলেম ভি বা ওয়াই আকৃতির কোথায়? একবীজপত্রীর কাণ্ডে জাইলেম ভি বা ওয়াই আকৃতির। একবীজপত্রীর কাণ্ডে জাইলেম ভি বা ওয়াই আকৃতির। কর্ক ক্যাম্বিয়াম পাওয়া যায়। কর্ক ক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক টিস্যু? সেকেন্ডারি ভাজক টিস্যু। কর্ক ক্যাম্বিয়াম কি ধরনের ভাজক টিস্যু? কর্ক ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। কর্ক ক্যাম্বিয়াম কি ধরনের ভাজক টিস্যু? কর্ক ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ আয়তনে বৃদ্ধি পায়? আয়তনে বৃদ্ধি পায় কোন ভাজক টিস্যুর কারণে বলো তো? আয়তনে বৃদ্ধি পায় প্লেট ভাজক টিস্যুর কারণে। আয়তনে বৃদ্ধি পায় কোন ভাজক টিস্যুর কারণে? আয়তনে বৃদ্ধি পায় প্লেট ভাজক টিস্যুর কারণে। আয়তনে বৃদ্ধি পায় প্লেট ভাজক টিস্যুর কারণে। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটা? একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটা? একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য হচ্ছে অধোতক অনুপস্থিত। মূলে অধোতক থাকে না, কাণ্ডে অধোতক থাকে। মূলে অধোতক থাকে না, এটা অনেক ভালো করে মনে রাখো। মূলে অধোতক থাকে না, কাণ্ডে অধোতক থাকে। মূলে অধোতক থাকে না, কাণ্ডে অধোতক থাকে। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটা? অধোতক অনুপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটা? অধোতক অনুপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য হচ্ছে অধোতক অনুপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য হচ্ছে অধোতক অনুপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য হচ্ছে অধোতক অনুপস্থিত, এটা মনে রেখো। যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে কি বলে? যে ভাজক ত্বক হচ্ছে প্রোটোডার্ম, ডার্ম থেকে ডার্মিস, ডার্মিস থেকে ডার্ম, অর্থাৎ প্রোটোডার্ম বিভাজিত হয়ে ত্বক সৃষ্টি করে। প্রোটোডার্ম বিভাজিত হয়ে কি তৈরি করে? প্রোটোডার্ম বিভাজিত হয়ে ত্বক সৃষ্টি করে। কাজ অনুযায়ী ভাজক টিস্যুর ধরন কোনটা? কাজ অনুযায়ী প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম, এই তিনটা হচ্ছে কাজ অনুযায়ী। প্রোগ্রাম কথা দিয়ে মনে রাখা যায়। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আর এটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম।
গ্রাউন্ড ম্যারিস্টেম, এটা হচ্ছে প্রোগ্রাম, কথা দিয়ে মনে রাখতে পারো। কাজ অনুযায়ী ভাজক টিস্যুর ধরন কোনটা, এটা প্রোগ্রাম, কথা দিয়ে মনে রাখা যায়। কাজ অনুযায়ী ভাজক টিস্যুর ধরন হচ্ছে প্রোগ্রাম, কথা দিয়ে মনে রাখতে পারবা। উদ্ভিদের কাণ্ডে প্রোক্যাম্বিয়াম গুচ্ছ ক্রমশ বৃদ্ধি পেয়ে কি সৃষ্টি করে? উদ্ভিদের কাণ্ডে প্রোক্যাম্বিয়াম গুচ্ছ ক্রমশ বৃদ্ধি পেয়ে কি সৃষ্টি করে? উদ্ভিদের কাণ্ডে প্রোক্যাম্বিয়াম গুচ্ছ ক্রমশ বৃদ্ধি পেয়ে পরিচক্র গঠন করে। উদ্ভিদের কাণ্ডের কেন্দ্রস্থলে পরিচক্র গঠন করে। মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে কি থাকে? মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে থাকে হচ্ছে মজ্জা। মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে থাকে হচ্ছে মজ্জা। মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে থাকে হচ্ছে মজ্জা। ভাস্কুলার বান্ডেল 6-এর অধিক কোনটাতে? ভাস্কুলার বান্ডেল 6-এর অধিক হচ্ছে একবীজপত্রীর মূলে। মনে রাখো, ভাস্কুলার বান্ডেল 2 থেকে 4 থাকে দ্বিবীজপত্রীর মূলে, আর 6-এর অধিক থাকে হচ্ছে একবীজপত্রীর মূলে। 6-এর অধিক থাকে, অর্থাৎ 4 থেকে 6 বা 8 থাকে হচ্ছে দ্বিবীজপত্রীতে, আর 6-এর অধিক থাকে একবীজপত্রী উদ্ভিদের মূলে। 6-এর অধিক কোথায় থাকে? 6-এর অধিক থাকে একবীজপত্রী উদ্ভিদের মূলে। 6-এর অধিক কোথায় থাকে বলো তো? 6-এর অধিক থাকে একবীজপত্রী উদ্ভিদের মূলে। দেখছো, ওর রাগ করে ফেলছে, বলে আর আর এত প্রেশার দিস না তো, অনেকক্ষণ হয়েছে ক্লাস নিতেছস, এটা থাম। একটু রাগ করে ফেলে, বুঝছো? 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস হলেও রাগ করে ফেলে, মানে 1.5 ঘন্টা ক্লাস হলেই রাগ করে ফেলে। কতক্ষণ ধরে ক্লাস হইতেছে? 1.5 ঘন্টা ধরে ক্লাস হইতেছে। আমরা শুরু করছি কয়টা বাজে? ওই 1 ঘন্টা ক্লাস হলেও রাগ করে ফেলে। স্মার্ট বোর্ড রাগ করে, দেখছো? সবাই রাগ করে, বলে এত প্রেশার দিস না, 1 ঘন্টা হয়নি আজকে, তাও রাগ করে ফেলছে। আচ্ছা, ভাস্কুলার বান্ডেল 6-এর অধিক কোনটা? ভাস্কুলার বান্ডেল হচ্ছে 6-এর অধিক একবীজপত্রীর মূলে। ভ্রূণীয় বিকাশের সময় প্রথম গঠিত জাইলেম টিস্যুকে কি বলে? ভ্রূণীয় বিকাশের সময় প্রথম গঠিত জাইলেম টিস্যুকে প্রোটোজাইলেম বলে। প্রথম গঠিত যেটা, সেটা প্রথম লিখতে প লাগে, প্রোটো লিখতে প লাগে। প্রথম গঠিত যেটা, সেটা হচ্ছে প্রোটোজাইলেম। প্রথম গঠিত যেটা, সেটা হচ্ছে প্রোটোজাইলেম। প্রথম গঠিত যেটা, সেটাকে আমরা কি বলবো? প্রথম গঠিত যেটা, সেটাকে বলবো প্রোটোজাইলেম। প্রথম গঠিত প্রোটোজাইলেম। ভ্রূণীয় বিকাশের পরবর্তী সময়ে গঠিত জাইলেম টিস্যুকে কি বলে? পরবর্তী সময়ে মেটাজাইলেম। ভ্রূণীয় বিকাশের পরবর্তী সময়ে গঠিত জাইলেমকে বলা হয় মেটাজাইলেম। প্রথম বিকশিতকে বলা হয় প্রোটোজাইলেম, পরবর্তীতে হচ্ছে মেটাজাইলেম। প্রথম বিকশিত হইলে প্রোটোজাইলেম, পরবর্তীতে হচ্ছে মেটাজাইলেম। প্রথম হচ্ছে প্রোটোজাইলেম, পরবর্তীতে হচ্ছে মেটাজাইলেম। আবৃতবীজী উদ্ভিদের মূলের জাইলেম টিস্যুর সজ্জাকে কি বলে? আবৃতবীজী উদ্ভিদের মূলের জাইলেম টিস্যুর সজ্জা, মূলের জাইলেম, মূলে তো আমরা জানি হচ্ছে মূলের ক্ষেত্রে অ্যান্ডার্ক, আর কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে এক্সার্ক। মূলের ক্ষেত্রে এন্ডার্ক, কাণ্ডের ক্ষেত্রে এক্সার্ক। মূলের ক্ষেত্রে মূলের সজ্জা, মূলের ক্ষেত্রে এক্সার্ক, কাণ্ডের ক্ষেত্রে এন্ডার্ক, সরি, মূলের ক্ষেত্রে এক্সার্ক। তো এক্সার্ক এন্ডার্কটা বুঝাই, চলো। মূলের ক্ষেত্রে এক্সার্ক, মূলের ক্ষেত্রে মেটাজাইলেম, বড়গুলো আর কি, মেটাজাইলেম মাঝে থাকে। মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝে থাকে, প্রোটোজাইলেম পরিধি দিকে থাকে। মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝে থাকে, প্রোটোজাইলেম পরিধি দিকে থাকে। তো মেটাজাইলেম মাঝে, ম ম ম, মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝে থাকে। তো ওই ম টাইপের এই গঠনটাকে বলা হয় এক্সার্ক টাইপের। মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝে থাকে, ম, মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝে থাকে। মূলের ক্ষেত্রে মেটাজাইলেম কোথায় থাকে? মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝে থাকে। মূলের ক্ষেত্রে মেটাজাইলেম কোথায় থাকে? মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝে থাকে। মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝে, এটা এক্সার্ক। আর কাণ্ডের ক্ষেত্রে প্রোটোজাইলেম মাঝে থাকে, উল্টা, সেটাকে বলা হয় এন্ডার্ক, বুঝছো? কাণ্ডে এন্ডার্ক, আর মূলে হচ্ছে এক্সার্ক। আর মেলানো থাকলে একদম ওইটাকে বলে মেজার্ক। পাতায় দেখতে পাই আমরা মেজার্ক আর কি। কাণ্ডে কোনটা? কাণ্ডে হচ্ছে এন্ডার্ক, মানে উল্টা হইলে কাণ্ডে এন্ডার্ক। কাণ্ডের ক্ষেত্রে এরকম আর কি, বুঝছো? কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে এরকম। প্রোটোজাইলেমগুলো হচ্ছে মাঝে, আর হচ্ছে মেটাজাইলেমগুলো হচ্ছে পরিধি দিকে, এটা হচ্ছে অ্যান্ডার টাইপের। আর মূলের ক্ষেত্রে হচ্ছে মেটাজাইলেমটা হচ্ছে মাঝে থাকে, আর প্রোটোজাইলেমগুলো পরিধিতে থাকে, ওটা হচ্ছে এক্সাক্ট টাইপের। আবৃতবীজী উদ্ভিদের পাতায় কীরকম? পাতায় হচ্ছে মেজার্ক টাইপের, মিলানো থাকলে প্রোটোজাইলেম মেটাজাইলেম মিলানো থাকলে ওটা হচ্ছে মাঝে, ওটা হচ্ছে তোমার, এটা হচ্ছে মেজার্ক টাইপের, বুঝছো? মেজার্ক টাইপের। ওকে, কোনটা শুধু ভ্রূণের ক্ষেত্রে? তাহলে এই 3টা ভালো করে বুঝছো না? এই 3টা ভালো করে মনে রেখো।
এই 16, 17, 18 কিন্তু আসবে পরীক্ষাতে। 16, 17, 18 খুবই ইম্পর্ট্যান্ট। এই 16, 17, 18টা ভালো করে মনে রাখো। 16, 17, 18 এটা ভালো করে মনে রেখো। আচ্ছা, এই যে আমরা যে 4 নম্বর ক্লাসে আছি, 4টা ক্লাসে কে কে করলা কমেন্ট করো। অনেকক্ষণ ধরে পড়াইতেছি, 4টা ক্লাসই কে কে করলা। আজকে 4 নম্বর ক্লাস হইলো। আমি কিন্তু টানা ক্লাস নিচ্ছি, কনসিস্টেন্সি বজায় রাখতেছি। আমি কিন্তু টানা ক্লাস নিচ্ছি, 1 সপ্তাহ 6 দিন ব্যাপী তোমাদের টানা ক্লাস নিতেছি। আমি কিন্তু ক্লাস মিস দেই নাই। তোমরা ক্লাস কেন মিস দাও? আমার কথা বলতে হয়, তোমাদের জাস্ট বসে বসে ক্লাস করতে হয়। তো তোমরা কেন মিস দাও? আরও 2টা ক্লাস আছে এই সপ্তাহে। এই 2টা ক্লাস নেওয়ার পরে আমার আবার প্রি মেডিকেলের ক্লাস আছে, তখন আমি আবার কয়েকদিন বন্ধ দিয়ে আবার তোমাদের জুলজি পড়াবো যদি তোমরা চাও। তো তোমরা এরকম করলে তো জুলজি পড়াবো না, এরকম করলে কিন্তু জুলজি পড়াবো না। এরপর দেখো, আবৃতবীজ উদ্ভিদের পাতায় জাইলেম টিস্যুর সজ্জাকে কি বলে? মেজার্ক বলে। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক টিস্যু? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক টিস্যু বলো তো? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক টিস্যু বলো? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। নিচের কোনটি মাছ ভাজক টিস্যুর এক্সাম্পল? বিকাশমান রেণুস্থলী হচ্ছে মাছ ভাজক টিস্যুর এক্সাম্পল। বিকাশমান রেণুস্থলী হচ্ছে মাছ ভাজক টিস্যুর এক্সাম্পল। উদ্ভিদ কাণ্ডে পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয় নিচের কোনটি থেকে? উদ্ভিদ কাণ্ডে পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয় কোনটি দিয়ে? পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয় হচ্ছে প্রোক্যাম্বিয়াম দিয়ে। উদ্ভিদ কাণ্ডে পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয় নিচের কোনটি থেকে? উদ্ভিদ কাণ্ডে পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয় প্রোক্যাম্বিয়াম দিয়ে। মনে রেখো, প্রোক্যাম্বিয়াম দিয়ে পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয়। পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি হয় কোনটি দিয়ে? প্রোক্যাম্বিয়াম দিয়ে। কোন গোত্রের উদ্ভিদের পাতার ত্বকে মাইরোসিন থাকে? মাইরোসিন হচ্ছে তোমার একটা ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট পদার্থ, এনজাইম টাইপের আর কি অনেকটা। তোমরা যারা সরিষা পাতা দেখেছো বা সরিষা শাক খেয়েছো, সরিষা পাতার মধ্যে দেখো ঝাঁঝালো গন্ধ আছে একটা, ওইটাই মাইরোসিন। সরিষাতে থাকে। ক্রুসিফেরি গোত্র হচ্ছে মাইরোসিন। সরিষা হচ্ছে ক্রুসিফেরি গোত্রে, তার মাইরোসিন থাকে ক্রুসিফেরিতে। সরিষা হচ্ছে ক্রুসিফেরি গোত্রে, তাই মাইরোসিন থাকে ক্রুসিফেরিতে। বুঝছো? এরপরে কোন গোত্রের পাতার ত্বকে বুলিফর্ম কোষ থাকে? বুলিফর্ম কোষ মনে রাখবা আবুল গাভী কথাটা দিয়ে, আবুল গাভী। বুলিফর্ম থাকে পোয়াইসিতে, বুঝছো? পোয়াইসিতে বুলিফর্ম। আবুল গাভী দিয়ে মনে রাখা যায়। আবুল গাভী, আবুল গাভী। আদি হচ্ছে আবুল গাভী। আখ, আদি হচ্ছে আখ। বদি হচ্ছে বুলিফর্ম। গাদি হচ্ছে গম। ভিদি হচ্ছে ভুট্টা। অর্থাৎ আখ, গম, ভুট্টা। আখ, গম, ভুট্টা। আখ গম ভুট্টাতে, আখ গম ভুট্টা পোয়াইসি গোত্রের, এটা হচ্ছে তোমার বুলিফর্ম পাওয়া যায়। আখ গম ভুট্টাতে বুলিফর্ম পাওয়া যায়। আখ গম ভুট্টা, আবুল গাভী দিয়ে মনে রাখা যায়। আখ গম ভুট্টাতে বুলিফর্ম পাওয়া যায়। বুলিফর্ম কোথায় পাওয়া যায়? আখ গম ভুট্টাতে বুলিফর্ম পাওয়া যায়। আখ গম ভুট্টাতে বুলিফর্ম পাওয়া যায়। নিচের কোন সব উদ্ভিদে ডায়াসাইটিক ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায়? নিচের কোন সব উদ্ভিদে ডায়াসাইটিক ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায়? চিত্তা আর কলসিতে ডায়াসাইটিক ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায়। চিত্তা আর কলসিতে, এটা মুখস্থ করো, চিত্রা আর কলসিতে ডায়াসাইটিক ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায়। নিচের কোন সব উদ্ভিদে গ্রামিনিয়াস ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায়? গ্রামিনিয়াস ধরনের পত্ররন্ধ্র কোথায় পাওয়া যায়? গ্রামিনিয়াস ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায় হচ্ছে ধান আর গমে। ধান আর গমে হচ্ছে গ্রামিনিয়াস ধরনের বা গ্রামিনিয়াসি ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায় ধান আর গমে। ধান আর গমে। ধান আর গমে। দেখো আমি কি পড়তেছিলাম, দান আর গমে, তার মানে দুটাই ভুল। দান না, ধান আর গমে, ঘমে না, গমে। ধান আর গমে, ধান আর গমে হচ্ছে গ্রামিনিয়াস ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায়। সরিষা উদ্ভিদের কোন ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায়? সরিষা উদ্ভিদে কোন ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায়? এইগুলো একটু মুখস্থ করতে হবে, বুঝছো? সরিষা উদ্ভিদে পাওয়া যায় অ্যানাইসোসাইটিক। সরিষা উদ্ভিদে পাওয়া যায় অ্যানাইসোসাইটিক। সরিষা উদ্ভিদে পাওয়া যায় হচ্ছে অ্যানাইসোসাইটিক। সরিষা উদ্ভিদে পাওয়া যায় অ্যানাইসোসাইটিক। তো আমরা সবগুলো যদি একসাথে একটু লিখে দিই তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে না? ডায়াসাইটিক কোথায়, তারপর হচ্ছে গ্রামিনিসি ধরনের কোথায়, অ্যানাইসোসাইটিক কোথায়, এগুলা যদি লিখে দিই তাহলে তোমাদের মনে একটু সুবিধাই হবে। মোট 7 ধরনের পাওয়া যায় মূলত। তো 7 ধরনের কোথায় কোনটা পাওয়া যায় সেটা একটু লিখে দিই আমি তোমাদের, তাহলে সুবিধা হবে। অ্যানোমোসাইটিক পাওয়া যায় নয়নতারা আর কুমড়াতে। অ্যানোমোসাইটিক পাওয়া যায় যে নয়নতারা আর কুমড়াতে পাওয়া যায় হচ্ছে অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিক,
অ্যানোমোসাইটিক, অ্যানো অ্যানোমো অ্যানোমোসাইটিক, অ্যানোমোসাইটিক। এটা হচ্ছে নয়নতারার কুমড়াতে হচ্ছে অ্যানোমোসাইটিক পাওয়া যায়। অ্যানোমোসাইটিক ধরনের পাওয়া যায় নয়নতারার কুমড়াতে। অ্যানাইসোসাইটিক পাওয়া যায় হচ্ছে সরিষা, তামাক, বেগুনে। অ্যানাইসোসাইটিক পাওয়া যায় সরিষা, তামাক, বেগুন। সরিষা, তামাক, বেগুন, এটার সাথে সরিষা অ্যাড করো। সরিষা, তামাক, বেগুন, এটাতে পাওয়া যায় অ্যানাইসোসাইটিক। এটাতে পাওয়া যায় অ্যানাইসোসাইটিক, অ্যানাইসোসাইটিক। সরিষা, তামাক, বেগুনে অ্যানাইসোসাইটিক পাওয়া যায়। সরিষা, তামাক, বেগুনে অ্যানাইসোসাইটিক পাওয়া যায়। ডায়াসাইটিক, চিত্তা আর কলসি, চিত্তা আর কলসিতে ডায়াসাইটিক ধরনের। ডায়াসাইটিক মানে সহকারী কোষ হচ্ছে দুইটা, বুঝছো, এটাকে ডায়াসাইটিক বলে। তারপরে হচ্ছে নিচের কোন ধরনের, সব ধরনের গ্রামিনিয়াস ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায়। কোন উদ্ভিদে গ্রামিনিসি ধরনের পাওয়া যায়? গ্রামিনিসি, ধান, গম, ভুট্টা, ঘাস। ধান, গম, ভুট্টা, ঘাস। ধান, গম, ভুট্টা, ঘাস। ধান, গম, ভুট্টা, ঘাস, এটাতে পাওয়া যাচ্ছে গ্রামিনিয়াস ধরনের। গ্রামিনিয়াস ধরনের হচ্ছে ধান, গম, ভুট্টা, ঘাস, গ্রামিনিয়াস ধরনের। আর প্যারাসাইটিক হচ্ছে রঙ্গন উদ্ভিদে। রঙ্গনের ক্ষেত্রে প্যারাসাইটিক পাওয়া যায়। প্যারাসাইটিক পাওয়া যায় হচ্ছে রঙ্গনের ক্ষেত্রে প্যারাসাইটিক। প্যারাসাইটিক হচ্ছে দুইটা পাশাপাশি প্যারালালি থাকে, ওইটাকে প্যারাসাইটিক বলে। প্যারাসাইটিক পাওয়া যায় হচ্ছে রঙ্গন আর রঙ্গন উদ্ভিদে। অ্যাক্টিনোসাইটিক পাওয়া যায় হচ্ছে ইবিনেন্সিয়া গোত্রে, এটা পড়া লাগবে না। টেট্রাসাইটিক পাওয়া যায়, এটাও একটা গোত্র, অ্যাসকালপেডিসিয়া গোত্রে হচ্ছে টেট্রাসাইটিক। যাই হোক, যে কয়টা দিলাম কোনটাতে কি পাওয়া যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ। চিত্তার কলসিতে ডায়াসাইটিক। গ্রামিনিয়াস ধরনের পাওয়া যায় ধান, গম, ভুট্টা, ঘাসে, গ্রামিনিয়াস ধরনের। আরেকটা হচ্ছে তোমার সরিষা, তামাক আর বেগুনে পাওয়া যায় ডায়াসাইটিক। তাহলে সরিষা উদ্ভিদে কোন ধরনের? সরিষা উদ্ভিদে হচ্ছে ডায়াসাইটিক ধরনের। সরিষা উদ্ভিদে কোন ধরনের বলো তো? সরিষা উদ্ভিদের ডায়াসাইটিক ধরনের। এগুলো তোমাদের ব্যাখ্যা সহ অবশ্য আমি দিয়ে দিব, আমাদের যে ব্যাখ্যাগুলো বইতে লেখা আছে, তো সেক্ষেত্রে তোমাদের পড়তে একটু সুবিধাই হবে। পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড গঠনকারী কোষসমূহকে কি বলে? এপিথেম বলে। পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথোড কোথায় কোথায় আছে বলো তো? পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথোড কোথায় কোথায় আছে? পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথোড আছে হচ্ছে আমাদের টমেটো, ঘাস, কচু, টমেটো, ঘটক দিয়ে মনে রাখা যায়। পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথোড আছে হচ্ছে ঘটক দিয়ে মনে রাখবা, ঘটক, ঘাস, টমেটো, কচু, এই তিনটাতে। মূলকাণ্ডের যে অঞ্চলে পরিবহন কলাতন্ত্র বিস্তৃত থাকে তাকে কি বলে? মূলকাণ্ডের যে অঞ্চলে পরিবহন কলাতন্ত্র বিস্তৃত থাকে সেটাকে স্টিলি অঞ্চল বলা হয়। স্টিলি, অন্তঃস্টিলি অঞ্চল, বহিঃস্টিলি অঞ্চল। তো পরিবহন টিস্যুটা মূলত এই যে এরকম আর কি, ধরো এটা হচ্ছে আমাদের বাইরের মজ্জা, বহিমজ্জা। আর এই জায়গাতে কিন্তু পরিবহন টিস্যু দেখতে পাবো। এই জায়গাতে পরিবহন টিস্যু দেখতে পাবো, এরকম করে পরিবহন টিস্যু দেখতে পাওয়া যায়। যদি সুন্দর করে রাখলাম না, এটাকে বলা হয় স্টিলি অঞ্চল, আর এটা বহিঃস্টিলি অঞ্চল, এটা অন্তঃস্টিলি অঞ্চল। এই অন্তঃস্টিলি অঞ্চলটাতেই মূলত তোমার হচ্ছে পরিবহন টিস্যু থাকে। তাহলে পরিবহন টিস্যু কোথায় থাকে? স্টিলি অঞ্চলে থাকে। পরিবহন টিস্যু কোথায় থাকে বলো তো? পরিবহন টিস্যু থাকে স্টিলি অঞ্চলে। পরিবহন টিস্যু থাকে স্টিলি অঞ্চলে, বুঝছো? পরিবহন তন্ত্র থাকে স্টিলি অঞ্চলে। তারপরে আমরা দেখি কি আছে। আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে আজিবুর স্যারের প্রশ্ন সলভ করার জন্য। আজিবুর স্যারের প্রশ্নটা সলভ করলে কিন্তু আমাদের আজকের মতো প্রশ্ন সলভ শেষ হয়ে যাবে। আজিবুর স্যারের প্রশ্নগুলো সলভ করে ফেললে। চলো আমরা দেখি কি আছে। প্রথম প্রশ্ন, একই উৎস থেকে উৎপন্ন এবং একই জৈবিক কর্মে নিয়োজিত কোষকে কি বলে? একই উৎস থেকে উৎপন্ন এবং একই জৈবিক কাজে নিয়োজিত কোষকে কি বলে? একই উৎস থেকে উৎপন্ন এবং একই জৈবিক কর্মে নিয়োজিত কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। একই উৎস থেকে উৎপন্ন এবং একই জৈবিক কর্মে নিয়োজিত কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। মানে এটা 3 প্রকারই, কাজ অনুসারে, উৎপত্তি অনুসারে, প্রত্যেকটাই 3 প্রকার দেখবা। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? 3 প্রকার। প্রাথমিক ভাজক টিস্যুর সৃষ্টি হয় কোনটি থেকে? প্রাথমিক ভাজক টিস্যুর সৃষ্টি হয় কোনটি থেকে বলো তো? প্রাথমিক ভাজক টিস্যুর সৃষ্টি হয় কোনটি থেকে? প্রাথমিক ভাজক টিস্যুর সৃষ্টি হয় কোনটা থেকে? প্রোমেরিস্টেম। প্রো মানেই প্রাথমিক, আগের, আদি। প্রো মানেই প্রাথমিক। প্রাথমিক ভাজক টিস্যুর সৃষ্টি হয় প্রোমেরিস্টেম থেকে। প্রাথমিক ভাজক টিস্যুর সৃষ্টি হয় কোনটি থেকে? প্রাথমিক ভাজক টিস্যুর সৃষ্টি হয় হচ্ছে প্রোমেরিস্টেম থেকে। প্রাথমিক ভাজক টিস্যুর সৃষ্টি হয় প্রোমেরিস্টেম থেকে। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য নিয়ামক কোনটা? ভাজক টিস্যু। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য হচ্ছে ভাজক টিস্যু। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য নিয়ামক হচ্ছে ভাজক টিস্যু। তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়? তরুণ মূলে রিব ভাজক টিস্যু দেখতে পাওয়া যায়। তরুণ মূলে কোন ধরনের ভাজক
ভাজক টিস্যু দেখতে পাওয়া যায়, তরুণমূলে রিব ভাজক টিস্যু দেখতে পাওয়া যায়। সরু কাণ্ড ক্রমে মোটা হয় কোন টিস্যুর ফলে? সরু কাণ্ড ক্রমে মোটা হয় কোন টিস্যুর খালে কোন টিস্যুর কারণে আর কি ফলে? পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে। সরু কাণ্ড ক্রমে মোটা হয়, সরু কাণ্ডগুলো ক্রমে মোটা হয় পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে। সরু কাণ্ডগুলো ক্রমেই মোটা হয় পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোনটা দায়ী? কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য ক্যাম্বিয়াম দায়ী। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য ক্যাম্বিয়াম দায়ী, এটা ইম্পর্ট্যান্ট। পাটের আঁশ কোন জাতীয় ভাজক টিস্যু? পাটের আঁশ এটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। পাটের আঁশ কোন জাতীয় ভাজক টিস্যু? পাটের আঁশটা কিন্তু পাটের আঁশ বা ব্লাস্ট ফাইবার যাকে বলা হয়, এটা তোমার হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যুর এক্সাম্পল, খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। পাটের আঁশ কোন ধরনের ভাজক টিস্যু? সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে পাটের আঁশ। কোন টিস্যুর কারণে ত্বক ও পাতা সৃষ্টি হয়? কোন টিস্যুর কারণে ত্বক ও পাতা সৃষ্টি হয়? প্লেট ভাজক টিস্যুর কারণে ত্বক ও পাতা সৃষ্টি হয়। কোন টিস্যুর কারণে ত্বক ও পাতা সৃষ্টি হয়? প্লেট ভাজক টিস্যুর কারণে ত্বক ও পাতা সৃষ্টি হয়। উদ্ভিদের কর্টেক্সে কোন ধরনের ভাজক টিস্যু দ্বারা সৃষ্টি? উদ্ভিদের কর্টেক্স কোন ধরনের ভাজক টিস্যু দ্বারা সৃষ্টি হয়? গ্রাউন্ড মেরিস্টেম দ্বারা সৃষ্টি হয়। উদ্ভিদের কর্টেক্স কোন ধরনের ভাজক টিস্যু দ্বারা সৃষ্টি হয়? গ্রাউন্ড মেরিস্টেম দ্বারা সৃষ্টি হয়। উদ্ভিদের কর্টেক্স গ্রাউন্ড মেরিস্টেম দ্বারা সৃষ্টি হয়। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটা? সেকেন্ডারি ভাজক টিস্যুর হচ্ছে কর্ড ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। ক্যাম্বিয়াম সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ, মনে রাখবা। উদ্ভিদের এপিডার্মিস ও এপিব্লেমা গঠন করে কোনটা? উদ্ভিদের এপিডার্মিস ও এপিব্লেমা গঠন করে প্রোটোডার্ম। উদ্ভিদের এপিডার্মিস ও এপিব্লেমা গঠন করে প্রোটোডার্ম। উদ্ভিদের এপিডার্মিস ও এপিব্লেমা গঠন করে প্রোটোডার্ম। প্রোটোডার্মের নিচের কোন অঙ্গ প্রোটোডার্ম নিচের কোন অঙ্গটি তৈরি করে? প্রোটোডার্ম নিচের ডার্ম থেকে ডার্মিস, ডার্মিস মানে ত্বক, ডার্ম থেকে ত্বক তৈরি হয়, ডার্মিস তৈরি হয় ত্বক। প্রোটোডার্ম নিচের ত্বক তৈরি করে। জলজ ভাসমান উদ্ভিদের পত্ররন্ধ্র কোথায় থাকে? উপরের দিকে, ঊর্ধ্ব ত্বকে থাকে। জলজ ভাসমানের ক্ষেত্রে ঊর্ধ্ব ত্বকে থাকে। জলজ ভাসমানের ক্ষেত্রে কোথায় থাকে? জলজ ভাসমানের ক্ষেত্রে ঊর্ধ্ব ত্বকে থাকে। হাইড্রাথোড প্যারেনকাইমা টিস্যু নামে, আচ্ছা হাইড্রাথোডের প্যারেনকাইমা টিস্যু কি নামে পরিচিত? একটু আগেই পড়ছি, এপিথেম নামে পরিচিত। হাইড্রাথোডের প্যারেনকাইমা টিস্যু কি নামে পরিচিত? এপিথেম নামে পরিচিত। হাইড্রাথোডের প্যারেনকাইমা টিস্যু এপিথেম নামে পরিচিত। কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায়? কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায়? এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায়? ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় দেখতে পাওয়া যায়? এটা কত নাম্বার? 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখতে? 16 নম্বর, অন্ততকে। অন্ততকে আমরা ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখতে পাই, বহিতকে না, অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখতে পাওয়া যায়। হাইপোডার্মিসের নিচ থেকে অ্যান্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটা কি নামে পরিচিত? হাইপোডার্মিসের নিচ থেকে অ্যান্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটা কি নামে? এটা কর্টেক্স নামে পরিচিত। হাইপোডার্মিসের নিচ থেকে অ্যান্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটা কর্টেক্স নামে পরিচিত। হাইপোডার্মিস থেকে অ্যান্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটা কর্টেক্স নামে পরিচিত। পিত এবং পেরিসাইকেলের সাথে যোগাযোগ রক্ষা করে কোনটা? পিত এবং পেরিসাইকেলের সাথে যোগাযোগ রক্ষা করে কোনটা? এটা হচ্ছে মজ্জারশ্মি। মজ্জারশ্মির মাধ্যমে মূলত পিত আর পেরিসাইকেলের মধ্যে যোগাযোগ রক্ষা হয়। পিত আর পেরিসাইকেলের মধ্যে যোগাযোগ রক্ষা, এগুলো কিন্তু কাজ, বুঝছো? এই যে কাজের, তোমাদের বইতে আমাদের যখন টিস্যুর ওই যে অন্তঃস্থলীয় অঞ্চল, বহিঃস্থলীয় অঞ্চলের বিভিন্ন পার্টের কাজ দেওয়া আছে, কাজগুলো থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে। কোন স্তরে পারণ কোষ থাকে? পারণ কোষ কোন স্তরে থাকে? পারণ কোষ কোন স্তরে থাকে বলো? পারণ কোষ কোন স্তরে থাকে? কোন স্তরে পারণ কোষ থাকে? এন্ডোডার্মিসে পারণ কোষ থাকে। কোন স্তরে পারণ কোষ থাকে? এন্ডোডার্মিসে পারণ কোষ থাকে। স্টিলের কেন্দ্রে ভাস্কুলার বান্ডেল ব্যতীত অবশিষ্ট অংশকে কি বলে? স্টিলের কেন্দ্রে ভাস্কুলার বান্ডেল ব্যতীত অবশিষ্ট অংশকে পিথ বলে। স্টিলের কেন্দ্রে ভাস্কুলার বান্ডেল ব্যতীত অবশিষ্ট অংশকে কি বলে? স্টিলের কেন্দ্রে ভাস্কুলার বান্ডেল ব্যতীত অবশিষ্ট অংশকে পিথ বলে। নিচের কোনটি এপিডার্মাল উপাঙ্গের কাজ? এপিডার্মাল খাদ্য পরিবহন, খাদ্যের দৈহিক, আচ্ছা খনিজ লবণ শোষণ, খাদ্য তৈরি। এপিডার্মাল খনিজ লবণ শোষণ হবে এটা, হ্যাঁ, খনিজ লবণ শোষণ। খনিজ লবণ শোষণ এপিডার্মাল উপাঙ্গের কাজ। উপাঙ্গের কাজ হচ্ছে খনিজ লবণ শোষণ। স্কিন থেকে যে এপিডার্মাল উপাঙ্গ বের হয়, মূলের দিয়ে তোমার মূল রোম বের হয়, এটা হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধি উপাঙ্গ, খনিজ লবণ শোষণ। উদ্ভিদের উদ্দীপকের ভাস্কুলার বান্ডেল কোনটিতে পাওয়া যায়? এরকম ভাস্কুলার বান্ডেল এটা আবৃতবীজিতে পাওয়া যায়, আবৃতবীজির মূলে পাওয়া যায়। এরকম ভাস্কুলার বান্ডেল আমরা আবৃতবীজির মূলে দেখতে পাই। আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে ওইরকম, আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে ওইরকম ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়। এখানে সি কোন ধরনের ভাস্কুলার বান্ডেল? এখানে আমরা দুইটা হচ্ছে সেকেন্ডারি, তোমার দুইটাতে ক্যাম্বিয়াম দেখতে পাচ্ছি, তাহলে সমদ্বিপার্শ্বীয়। দুইটা ক্যাম্বিয়াম দেখতে পাচ্ছি না, তাহলে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় দেখা যায় হচ্ছে মুখ, তোমার সমদ্বিপার্শ্বীয় দেখতে পাচ্ছি আমরা।
লাউ কুমড়া এগুলোতে দেখতে পাওয়া যায়। নিচের কোনটি ফ্লোয়েম টিস্যুর উপাদান? ফ্লোয়েমে আমরা কি কি দেখি? ফ্লোয়েমে সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা দেখতে পাই। ফ্লোয়েমে সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা এগুলো দেখতে পাওয়া যায়। তাহলে সিবনল হবে, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কত প্রকার? কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দুই প্রকার। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দুই প্রকার। কোন উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায়? কোন উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখতে পাওয়া যায়? লাউ আর কুমড়াতে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখতে পাওয়া যায়। কোন উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখতে পাওয়া যায়? লাউ আর কুমড়াতে। আবৃতবীজী উদ্ভিদের কোথায় অরিও ভাস্কুলার বান্ডেল দেখতে পাওয়া যায়? আবৃতবীজী উদ্ভিদের কোথায় অরিও ভাস্কুলার বান্ডেল দেখতে পাওয়া যায়? অরিও ভাস্কুলার বান্ডেল আবৃতবীজী উদ্ভিদের মূলে দেখতে পাই আমরা। অরিও ভাস্কুলার বান্ডেল আবৃতবীজী উদ্ভিদের মূলে দেখতে পাই আমরা। অরিও ভাস্কুলার বান্ডেল দেখা যায় কোন উদ্ভিদে? অরিও ভাস্কুলার বান্ডেল দেখা যায় হচ্ছে আবৃতবীজী উদ্ভিদে। আবৃতবীজী উদ্ভিদে আমরা অরিও ভাস্কুলার বান্ডেল দেখতে পাই। লাইকোপোডিয়াম কোন ধরনের? এলপিএসে যাই আমরা, হাইড্রোস্যান্টিক, এটা পড়ে আসছি আগেই। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কীরকম? একবীজপত্রী উদ্ভিদ, একাবদ্ধ দিয়ে মনে রাখবা, একাবদ্ধ, একাবদ্ধ অর্থাৎ বদ্ধ ধরনের পাওয়া যায়। ভুট্টা উদ্ভিদের কাণ্ডে নিচের কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? ভুট্টার ক্ষেত্রে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখতে পাওয়া যায়? সমপার্শ্বীয় দেখতে পাওয়া যায়। ভুট্টার ক্ষেত্রে সমপার্শ্বীয় দেখতে পাওয়া যায়। ভুট্টার ক্ষেত্রে সমপার্শ্বীয় দেখতে পাওয়া যায়। প্যারেনকাইমা কোষের আকৃতি কীরকম? প্যারেনকাইমা কোষের আকৃতি কীরকম? প্যারেনকাইমা কোষের আকৃতি গোলাকার। প্যারেনকাইমা কোষের আকৃতি কীরকম? প্যারেনকাইমা কোষের আকৃতি গোলাকার। পরিণত জাইলেম টিস্যুর সজীব কোষ কোনটা? জাইলেম টিস্যুর সজীব কোষ কোনটা? জাইলেম টিস্যুর সজীব কোষ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম টিস্যুর সজীব কোষ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। মূলের এপিব্লেমা কোন কোষ নিয়ে গঠিত? মূলের এপিব্লেমা কোন কোষ নিয়ে গঠিত? প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত। মূলের এপিব্লেমা কোন কোষ নিয়ে গঠিত? প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত। এপিব্লেমা কোন কোষ নিয়ে গঠিত? প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত। অল্প একটু আছে, আর আমরা শেষ করে ফেলবো এখনই। একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জারশ্মি কোন কোষ দ্বারা গঠিত? একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জারশ্মিও প্যারেনকাইমা কোষ দ্বারাই গঠিত। একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জারশ্মিও প্যারেনকাইমা কোষ দ্বারাই গঠিত। মূল ও কাণ্ড ক্রমান্বয়ে মোটা হয়। মূল ও কাণ্ড ক্রমান্বয়ে মোটা হয় কেন বলো তো? এটা হচ্ছে আমাদের গৌণ ভাজক টিস্যুর কারণে, আর হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে, স্থায়ী ভাজক টিস্যু না। তাহলে 1 আর 3 হবে, আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 আর 3 হবে। মূল ও কাণ্ড ক্রমান্বয়ে মোটা হয় কেন? গৌণ ভাজক টিস্যু আর পার্শ্বীয় ভাজক টিস্যুর জন্য। মূল ও কাণ্ড ক্রমান্বয়ে মোটা হয় গৌণ ভাজক টিস্যু আর পার্শ্বীয় ভাজক টিস্যুর জন্য। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিস্তৃতি কোথায়? পার্শ্বীয় ভাজক টিস্যুর বিস্তৃতি হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামে, কর্ড ক্যাম্বিয়ামে, ভাস্কুলার ক্যাম্বিয়ামে। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামে, কর্ড ক্যাম্বিয়ামে, ভাস্কুলার ক্যাম্বিয়ামে, তিনটাই হবে অ্যান্সার। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিস্তৃতি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামে, কর্ড ক্যাম্বিয়ামে, ভাস্কুলার ক্যাম্বিয়ামে। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উপাদান কোনটা? গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উপাদান খুবই ইম্পর্টেন্ট একটা এটা প্রশ্ন, এটা তিনটাই হবে অ্যান্সার। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উপাদানের মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, অ্যারেনকাইমা সবই দেখতে পাওয়া যায়। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উপাদানে প্যারেনকাইমা, অ্যারেনকাইমা, কোলেনকাইমা সবই দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো দেখলেন স্যার। এরপরে আমরা দেখি কি আছে। এরপরে হচ্ছে ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য। ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য কোষের নিউক্লিয়াস বৃহৎ ও ঘন সাইটোপ্লাজম যুক্ত। ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য কোষের নিউক্লিয়াস ঘন ও কোষের নিউক্লিয়াস 39 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের, এটাও তিনটাই হবে অ্যান্সার। এটাও তিনটাই হবে। অন্তঃকোষীয় ফাঁক থাকে না, কোষগুলো আয়তাকার। সাইটোপ্লাজম, এই ক্যাম্বিয়াম টিস্যু হচ্ছে ভাজক টিস্যু আছে এখানে। তো আমাদের এটা ভাজক টিস্যু তো বৃদ্ধিতে, সেকেন্ডারি বৃদ্ধিতে সাহায্য করে। তো আমাদের এটা হচ্ছে আমাদের কোষগুলো আয়তাকার, অন্তঃকোষীয় ফাঁক থাকে না, কোষের নিউক্লিয়াস বৃহৎ, সাইটোপ্লাজম যুক্ত। হাইপোডার্মিসের নিচ থেকে অ্যান্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটা, হাইপোডার্মিসের নিচ থেকে অ্যান্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটা, এটা হচ্ছে তোমার প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত, ঘনভাবে সন্নিবেশিত, অন্তঃকোষীয় ফাঁকা স্থান বিশিষ্ট। তিনটাই হবে উত্তর। ওকে, এটা তিনটাই হবে উত্তর। তারপর লাস্টের কোশ্চেন, আজকের লাস্টের কোশ্চেন, আজকের আর দুইটা কোশ্চেন আছে না। ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল কোথায়? আমরা জানি যে হেড্রোসেন্ট্রিক হচ্ছে জাইলেমটা সেন্টারে থাকে, হেড্রোসেন্ট্রিকে জাইলেম, ল্যাপ্টোসেন্ট্রিকে ফ্লুয়েমটা সেন্টারে থাকে, জাইলেমটা হচ্ছে পাশে থাকে। ল্যাপ্টোসেন্ট্রিকে ফ্লুয়েমটা সেন্টারে থাকে, ফ্লুয়েমটা কেন্দ্রে থাকে। তাহলে কেন্দ্রে ফ্লুয়েম থাকে, চারদিকে জাইলেম থাকে। কেন্দ্রে জাইলেম, চতুর্দিকে ফ্লুয়েম, না কেন্দ্রে 1 আর 2 হবে, 1 আর 2 হবে। আমাদের ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে এক্সাম্পল কী হবে? 1 আর 2 হবে। ক্যাসপারিয়ান ফিতা কোথায় দেখতে পাওয়া যায়? ক্যাসপারিয়ান ফিতা হচ্ছে লিগনিন যুক্ত, সুবিরিন যুক্ত। ক্যাসপিরান ফিতাটা হচ্ছে লিগনিন যুক্ত, সুবিরিন যুক্ত। ক্যাসপিরান ফিতাটা হচ্ছে 2 আর 3, লিগনিন যুক্ত, সুবিরিন যুক্ত। ওকে, তাহলে আমরা এখানে যেগুলো পড়লাম আজকে, এগুলো সবগুলো কিন্তু তোমার 4টা রাইটারের, অর্থাৎ আমরা 2টা চ্যাপ্টার 4টা রাইটারের সলভ করলাম। এই ক্লাসগুলো ভালো করে ফেললে তোমাদেরই লাভ। আমরা আশা করি প্রতিদিন, আর 2 দিন আছে, আর 2 দিন তোমরা ক্লাসগুলো করবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।